হবে, একটা শ্রেয়াও থাকতে হবে, মেন শ্রেয়াও থাকতে হবে। এই দুইটা যখন থাকবে দেন এটি অপরাধ হবে, অফেন্স হবে, অন্যথায় অফেন্স হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে অফেন্স হতে হলে কি কি লাগবে? দুইটা জিনিস, একটা হচ্ছে একটা শ্রেয়া, অর্থাৎ আইনে সেই বিষয়টাকে দণ্ড হিসাবে সংজ্ঞায়িত করতে হবে যে এতটুকু কাজ করলে বা এতটুকু কাজ না করলে এটি একটি অফেন্স, এবং এই কাজের জন্য বা বিরত থাকলে তার জন্য এতটুকু সাজা হবে, যে ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তি বিরত থাকবে বা কাজটি করবে। এটা হচ্ছে একটা শ্রেয়া। আর মেন শ্রেয়া হচ্ছে এই কাজটা যখন করবে যে অপরাধী, অ্যাকিউজড পারসন, তখন তার মনের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য ছিল যে এই কাজটা সে করবে। এটা হচ্ছে একটা শ্রেয়া আর মেন শ্রেয়ার মধ্যে আমরা প্রাথমিক কিছু ধারণা পেলাম। এখন আমাদের পরীক্ষায় ইতোপূর্বে একটা প্রশ্ন আসছিল। 2023 সালে একটা প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে, অ্যাডভোকেটশিপে তো আসতে পারে। ক এর কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেয়ে পেয়ে মারা গেল। ক নিম্নের কোন অপরাধটি করেছে? অপশন দেওয়া আছে হত্যা চেষ্টা, অবহেলাজনিত হত্যা, হত্যা, কোনো অপরাধ করেনি। উত্তর হচ্ছে কোনো অপরাধ করেনি। কেন? কারণ কোনো ভিক্ষুককে খাবার দেয়া এটা দায়িত্ব, অথবা না দিলে কোনো অপরাধ হবে, তার জন্য এতটুকু সাজা হবে, এইরকম কোনো বিধিবিধান পেনাল কোডে উল্লেখ নাই। তাহলে কোনো অপরাধ নাই, কারণ একটা শ্রেয়া নাই। আমি যে কাজটা করব অথবা কাজ থেকে বিরত থাকবো তার জন্য অবশ্যই সাজা থাকতে হবে। সাজা যদি না থাকে তাহলে সেটি কোনো অপরাধ না। তাহলে সেটিকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা যাবে না, বা সেটি দণ্ডনীয় অপরাধ আমরা বলতে পারবো না। দণ্ডনীয় অপরাধ যদি না হয় তাহলে সেটি কোনো অপরাধই না। কেউ লিখে রাখলো এই জায়গায় প্রবেশ করলে দণ্ডনীয় অপরাধ। এখন দণ্ডনীয় অপরাধটা কি? যদি প্রবেশ করলে তার জরিমানার বিধান থাকে, অথবা প্রবেশ না করলে বা কোনো একটা নির্দিষ্ট কাজ না করলে জরিমানার বিধান না থাকে, তাহলে সেটি কোনো অপরাধই না। এটা হয়তো কেউ সতর্কতামূলক লিখে রাখছে, কিন্তু ওটা কোনো অপরাধ না। অপরাধ হতে হলে অবশ্যই তার অ্যাওয়ার্ড থাকতে হবে, রেওয়ার্ড থাকতে হবে, যে এর জন্য এতটুকু শাস্তির বিনিময়ে পানিশমেন্ট থাকতে হবে। সেটা হতে পারে আর্থিক, হতে পারে যে জেল হাজত, যেটাই হোক একটা পানিশমেন্ট থাকতে হবে, তিরস্কারও হতে পারে। পানিশমেন্ট যদি না থাকে তাহলে সেটি কোনো অপরাধী নাই। এই আমরা এই প্রশ্নে দেখলাম যে ভিক্ষুক মারা যাচ্ছে খাবার না দেওয়ার কারণে। তাহলে ভিক্ষুকটা মারা যাচ্ছে খাবার না দেওয়ার কারণে, ভিক্ষুককে খাবার দিতে হবে, না দিলে কোনো দণ্ডনীয় অপরাধ হবে, এইরকম পেনাল কোডে কোনো উল্লেখ নাই। সুতরাং পেনাল কোডের বিধিবিধান অনুযায়ী এটি কোনো অপরাধী হয় নাই। তো যাই হোক, এটা আমরা প্রাথমিক একটা পেলাম, যে পেনাল কোডের ইতিহাস জানলাম। এরপরে একটা অপরাধ হতে হলে কি কি উপাদান থাকতে হবে সেটি দেখলাম। এখন আমরা দেখব যে এই পেনাল কোডটা কি শুধুমাত্র বাংলাদেশীদের জন্য প্রযোজ্য নাকি বিদেশেও প্রযোজ্য হবে। এর মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন আর একটা এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে রাষ্ট্রের ভিতরে। 2 নম্বর ধারাতে বলা আছে যে এই রাষ্ট্রের ভিতরে সে বাংলাদেশী নাগরিক হোক অথবা বিদেশি নাগরিক হোক, যদি এই দণ্ডবিধির কোনো দণ্ডনীয় অপরাধ করে তার বিচার বাংলাদেশে করা যাবে। 3 নাম্বার এবং 4 নাম্বারে একটু পার্থক্য আছে। 3 নাম্বার এবং 4 নাম্বারের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের নাগরিক যদি বিদেশে গিয়ে কোনো অপরাধ করে এবং সেই অপরাধটি বাংলাদেশে কোনো অপরাধ না, বিদেশে অপরাধ না কিন্তু বাংলাদেশে আইনে অপরাধ, এই লোকটা যদি বিদেশি ওই অপরাধ করে এসে বাংলাদেশে এসে আশ্রয় নেয় তাহলে তার বিচারও বাংলাদেশে করা যাবে। তাকে বাংলাদেশে যে প্রান্তে পাওয়া যাবে সেই সংশ্লিষ্ট এলাকায় তার বিচার করা যাবে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে নিবন্ধিত জাহাজ, এরপরে বিমান বা অন্য রেলগাড়ি, অন্য কিছু যদি থাকে যেটা নিবন্ধিত বাংলাদেশে, এই নিবন্ধিত যানবাহনে বসে যদি কোনো দেশি এবং বিদেশি নাগরিক কোনো অপরাধ করে তার বিচার বাংলাদেশে করা যাবে। এই বিধানটি, একই ধরনের বিধানটি আমরা সিআরপিসিতে 188 ধারাতেও পাই। এই দুইটা কথাই বলা আছে যে বাংলাদেশের নিবন্ধিত জাহাজে অথবা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে যদি বাংলাদেশি নাগরিক কোনো অপরাধ করে, এখানে কয়েকটা বিষয় দেখলাম। দেখেন, ইন্টার টেরিটোরিয়াল অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যে বিষয়টি, সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হোক আর বিদেশি নাগরিক হোক তার বিচার বাংলাদেশে করা যাবে। বাংলাদেশের বাইরে যদি হয়, বাংলাদেশের বাইরে ওই নাগরিকের, বিদেশি নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে যেটা বাংলাদেশের নিবন্ধিত জাহাজ, বিমান
ওই বিমানে যদি কোনো দেশি হোক আর বাংলাদেশ বিদেশি হোক, ওই বিমানে বা ওই টেরিটরির মধ্যে যদি কোনো অপরাধ করে, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। আর একটা হচ্ছে বাংলাদেশে নাগরিক কিন্তু বিদেশি এমন একটা অপরাধ করছে, যে স্থান অপরাধ করছে ওই জায়গাটাই অপরাধ না, কিন্তু বাংলাদেশে অপরাধ। তাহলে বাংলাদেশে যদি তাকে পাওয়া যায়, তাহলে বাংলাদেশে তার বিচার করা যাবে। ধরুন বিদেশি কোন রাষ্ট্রে মদ বিক্রয় করা বা সেবন করা অপরাধ না, কিন্তু বাংলাদেশি আইনে সেটা অপরাধ। এখন ওই লোকটাকে যদি বাংলাদেশে পাওয়া যায়, তাহলে বাংলাদেশে তার বিচার করা যাবে, যদিও এই মদ নিয়ে বা মাদক দ্রব্য নিয়ে এ পর্যন্ত কখনো মামলা এরকম হয় নাই। যাই হোক, এরকম আরো অনেক ঘটনা আছে। আমরা দেখবো, আমরা যদি সাম্প্রতিক কিছু ঘটনাও দেখি, যেমন ঝিনাইদহের এমপি ছিলেন আনার। এই আনার নিহত হয়েছে কোথায়? ভারতে। এই ভারতের যখন নিহত হয়েছে, তার বিচারে বাংলাদেশেও করা যাবে। এই তার হত্যাকাণ্ডের ঘটনার বাংলাদেশে করা যাবে, যদি ওই আসামিদেরকে বাংলাদেশে পাওয়া যায়, যেটা আমরা ইতপূর্বে দেখেছি। যাই হোক, তাদেরকে মামলা আছে, তাদেরকে ধরা হয়েছে, কেউ কেউকে, আবার কেউ কেউ তো বিদেশে আছে। তো আমরা বিগত সালে প্রশ্ন দেখি, আহ যুক্তরাজ্যে বসবাসকারী এক্স একজন বাংলাদেশী নাগরিক, সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোনো আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায়। ক বাংলা বাংলাদেশে, খ উগান্ডায়, গ যুক্তরাজ্য, ঘ যে কোনো দেশে। উত্তর হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে। কারণ যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী নাগরিক, সে বাংলাদেশের এক্সট্রা টেরিটোরিয়াল এরিয়ার মধ্যে গিয়ে একটা অপরাধ করতেছে। তাহলে বাংলাদেশি নাগরিককে সে উগান্ডায় গিয়ে হত্যা করে আসছে। উগান্ডায় হয়তো এইটার অপরাধের, হত্যা করলে কোনো অপরাধ না হতে পারে, কিন্তু তাকে যখন বাংলাদেশে পাওয়া যাবে, বাংলাদেশে বিচার করা যাবে। আর একটা প্রশ্ন হচ্ছে 17 সালে আসছে, বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে, ক এর বিচার এবং শাস্তি। বাংলাদেশে ক এর বিচার করা যাবে না। খ বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। গ বাংলাদেশে দণ্ডবিধি ক এর জন্য প্রযোজ্য নয়। ঘ বিদেশে অপরাধ করায় ক বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কোনো অপরাধ করেনি। এই জায়গায় উত্তর হচ্ছে বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে, খ নম্বর উত্তর। যাই হোক, আমরা এই এটি বাংলাদেশে প্রযোজ্য হবে কিনা বা বিদেশে প্রযোজ্য হবে কিনা এ বিষয়ে আমরা প্রাথমিক কিছু জানলাম। এখন চলে আসি, কিছু সাধারণ ব্যাখ্যা আছে, জেনারেল এক্সপ্লানেশনস। এই জেনারেল এক্সপ্লানেশনস এই জায়গায় কিছু সংজ্ঞা দেয়া আছে। তার মধ্যে 2017 সালে আসছে দণ্ডবিধির কোন ধারায় জজের সংজ্ঞা দেয়া আছে। জজের সংজ্ঞা আছে 19 ধারাতে। তো আমরা একটু একটু পড়বো, বিশেষ করে সালের প্রশ্ন। আমাদের সময় তো একদম কম, আগামী মাসের 12 তারিখে পরীক্ষা, আমরা মৌলিক জিনিসগুলো ছাড় দিব না, আর আনুষঙ্গিক আশেপাশে কিছু জিনিস পড়বো। তো যাই হোক, জজের সংজ্ঞা 19 ধারাতে আছে, এটা আমরা জেনে নিব। আর একটা হচ্ছে 24 ধারাটি পড়বো, ডিসঅনেস্টলি, অসাধুভাবে। অসাধু ভাবটা কেমন? আমরা এই পেনাল কোডের দুইটা বিষয়, প্রোটেক্টেড বাই ল। পেনাল কোডের যত আইন আছে দেখবেন কিছু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিধিবিধান করা আছে, আর সমগ্র যে অপরাধগুলো আছে দুইটা বিষয় নিয়ে। একটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অবৈধ আনলফুল অ্যাসেম্বলি, এটাকে কিভাবে নিরোধ করা যায়, এই ধরনের কিছু শাস্তির কথা বলা আছে। বা প্রশাসনের উপর যদি কেউ হামলা করে, তাদের দায়িত্বে বাধা দেয়, তখন কি হবে, এই বিষয় আছে। আর দুইটা বিষয় প্রোটেক্টেড বাই ল, আইন দ্বারা সুরক্ষিত, সেটা হচ্ছে আমাদের বডি এবং আমাদের প্রপার্টি। সেটা আমাদের নিজেদের বডি অথবা অন্যের বডি, অথবা আমাদের নিজেদের প্রপার্টি অথবা অন্যের প্রপার্টি। এই দুইটা বিষয় নিয়েই মূলত বেশি অপরাধের সংজ্ঞা দেয়া আছে। তো প্রপার্টি নিয়ে যখন আমরা সংজ্ঞা দেখব, অপরাধের সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে দেখবেন এই ডিসঅনেস্টলিটা আমরা পাবো। ডিসঅনেস্টলিটা কি? ডিসঅনেস্টলিটা হচ্ছে কোনো এক পক্ষ রংফুল গেইন হবে, আর এক পক্ষ রংফুল লস হবে। অর্থাৎ রংফুল গেইন আর রংফুল লস আবার তার আগের ধারাতে উল্লেখ করা আছে, সংজ্ঞা দেয়া আছে। এটা কি, কেমন? যে কেউ একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে অবৈধভাবে, আর একজন অবৈধভাবে লাভবান হচ্ছে। লাভবান ব্যক্তিটাকে আমরা, এটা সহজ জিনিস, এটাকে খুব কঠিন ভাবে নেওয়ার সুযোগ নাই। সহজ, এটা হচ্ছে যে বাংলাদেশের বাইরে, সরি, আমরা অবৈধভাবে ক্ষতি এবং অবৈধভাবে লাভ, যে বিষয়টিতে কারোর তার কোনো আইনগত অধিকার নাই, এই আইনগত অধিকার নাই, সে বিষয়টা সে গ্রহণ করছে, সেটা হচ্ছে অবৈধ লাভ। আর যে ব্যক্তির ওই সম্পত্তির উপরে
তার আইনগত অধিকার আছে তার কাছে সংরক্ষণ করার, সেটা সে হারাই ফেলছে, তখন হচ্ছে রংফুল লস হয়েছে। অর্থাৎ এই জায়গায় একজন লাভবান হবে আর একজন ক্ষতিগ্রস্ত হবে, এই প্রেক্ষাপটটা যদি থাকে, ওই প্রেক্ষাপটকে ওই কার্যকেই বলা হয় ডিসঅনেস্টলি, অসাধু উপায়। যেমন আমরা যদি চুরির সংজ্ঞাটা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ৩৭৮ ধারাতে যে চুরির সংজ্ঞা দেয়া আছে, সেই জায়গায় বলা আছে যে 5টা বিষয় থাকতে হবে। একটা হচ্ছে যে মুভেবল প্রপার্টি হতে হবে, এরপরে এই প্রপার্টিটা কারোর আহ, দখলে থাকতে হবে, এই প্রপার্টিটা ওই দখলদারের থেকে অগোচরে নিতে হবে, গোপনে নিতে হবে, প্রকাশ্যে নেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে এই অবৈধভাবে ডিসঅনেস্টলি নিতে হবে, আর এটি স্থানান্তর হতে হবে। তাহলে ডিসঅনেস্টলিটা এই জায়গায় দেখেন যে স্থানান্তরিত হচ্ছে, আর হচ্ছে ডিসঅনেস্টলিটা থাকতে হবে, কেউ একজন অসাধু উপায়ে নিল না। এই একই উপাদান অনেকগুলো উপাদান থাকলেও এটি অপরাধ হবে না। কখন হবে না? ধরুন আপনার মোবাইলটা মতো আরেকজনের একটা মোবাইল আছে, আপনার কাছে ওই জিনিসটা ভুল ক্রমে আপনার পকেটে চলে গেছে, আপনি নিজের মোবাইল মনে করে বাসায় চলে গেছেন। দেখেন এই মোবাইলটা হচ্ছে একটা মুভেবল প্রপার্টি, এটা হস্তান্তর করা যায়। এটা আপনি আরেকজনের যার মালিক দখলে ছিল তার অগোচরে নিয়ে গেছেন, কারণ তার সামনে নিলে তো সে ওটা রেখে দিত যে এটা আমার মোবাইল, আপনি নিচ্ছেন কেন? তার অগোচরে আপনি নিয়ে গেছেন। এরপরে এটা স্থানান্তর হয়েছে। তাহলে এই জায়গায় শুধুমাত্র হয় নাকি ডিসঅনেস্টলিটা, আপনার একজন লাভবান হোক আর একজন ক্ষতিগ্রস্ত হোক, এই উদ্দেশ্যটা আপনার ছিল না, গিলটি মাইন্ডটা ছিল না। এইটা না থাকার কারণে এটি কোনো অপরাধী হয়নি। কিন্তু আপনি যখন জানবেন যে আপনার পকেটে আরেকজনের মোবাইল চলে আসছে, তখন মূল মালিককে ফেরত দেওয়ার যতক্ষণ চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধ করেননি। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না, যেহেতু আমি মোবাইলটা পেয়ে গেছি, যদি কেউ ফোন দেয় দিব, না হলে দিব না, তখন এটি আত্মসাৎ হবে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হবে, যে সম্পত্তি আত্মসাৎ করছেন। আর যদি আপনার এইটা মালিক জানা থাকে যে এইটা অমুকের মোবাইল, ও সে যদি ফোন দেয় দিব, না দিলে এটা আমার, এইরকম যদি ধারণা তৈরি হয়, যখনই আপনি মালিকের সন্ধান পেলেন, ঠিক তখন থেকে আপনি যখন মালিককে বোঝাই না দিচ্ছেন, তখন আপনার ভিতরে এই ডিসঅনেস্টলিটা উৎপন্ন হলো, যে অসৎ উপায়টা, অসৎ যে মনোভাবটা, অসাধুভাবে ডিসঅনেস্টলি যখনই অ্যাড হয়েছে, তখন আপনার এই চুরির মধ্যে যত উপাদান আছে সবকিছু ইনক্লুড হয়ে গেছে। তখন এটি একটা অফেন্স হয়ে গেল, থেফট বা চুরি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে ডিসঅনেস্টলি আছেই, কারণ ডিসঅনেস্টলি না থাকলে একজন লাভবান আর একজন ক্ষতিগ্রস্ত হবে। এটা না থাকলে ওই সম্পত্তিটা যদি হস্তান্তর হয়, এটা যদি আরেকজনের ইসেও চলে যায়, তার হস্তগত হয়ে যায়, তখনও পর্যন্ত তার এটি চুরি হবে না, বা অন্য কোনো অপরাধের অফেন্স হওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, এই ডিসঅনেস্টলিটা আমরা জানলাম। তো এর মাঝে আরো অনেক কিছু আছে, আমরা একটু দেখি যে সালের প্রশ্ন কি আসছে। দেখেন, এই ডিসঅনেস্টলি নিয়ে সালের প্রশ্ন আসছে 2022 সালে, যে দা পেনাল কোড 1860 অনুসারে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি করেছে বলে গণ্য হবে অন্যায়ভাবে, বেআইনিভাবে, অসাধুভাবে, অবৈধভাবে। এটা উত্তর হচ্ছে অসাধুভাবে, 24 ধারাতে উল্লেখ আছে। যাই হোক, আমরা এর মাঝে আরো অনেক কিছু আছে, একটু পড়ে নিবেন। আমরা চলে আসি কিছু জয়েন্ট লায়াবিলিটি, কমন ইন্টেনশন এন্ড জয়েন্ট লায়াবিলিটি। কমন ইন্টেনশনটা কি? কমন ইন্টেনশন 34 ধারাতে উল্লেখ আছে। 34 ধারাতে এই বিষয়টা, কমন ইন্টেনশনটা আমরা এভাবে বুঝবো যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে যখন আমাদের মনের সমাবেশ হবে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য সবার একই থাকবে, এবং এই ব্যাপারে আমরা একটি মিটিং করে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, একটা তাদের মতে ঐক্যমত পোষণ করেছে, সেটি হচ্ছে কমন ইন্টেনশন। এই কমন ইন্টেনশনে, একটু বাইরে কথা বলো তো, বলো স্যার একটা ক্লাস নিচ্ছে, পরে কথা বলো। জি, কমন ইন্টেনশনে এই জায়গায় সবার উদ্দেশ্য একই ছিল, একই থাকবে। অর্থাৎ তাদের যে একটা অফেন্স করার উদ্দেশ্য, এই উদ্দেশ্যে মনের মধ্যে মিল ছিল, সবার একই উদ্দেশ্য ছিল। যেমন কয়েকজন চোর মিলে, কয়েকজন ব্যক্তি মিলে সিদ্ধান্ত নিল যে অমুকের বাড়ি থেকে আমরা আজকে চুরি করব। তাহলে সবাই একটা প্ল্যান নিল, এই প্ল্যান মাফিক দেখা যাচ্ছে যে কেউ বাড়ির সামনে অবস্থান নিল, কেউ বাড়ির অন্য সাইডে একজন অবস্থান নিল, আর একজন পিছনে গিয়ে দেখলো যে কোন সাইড থেকে বাসায় প্রবেশ করা যায়, আর একজন দূর থেকে দেখলো যে কোনো প্রশাসনের লোক অথবা অন্য কোনো লোক চলে আসে কিনা, আসলে তখন এদেরকে ইনফর্ম করবে, তখন ফেরত তারা যাতে নিজেরা পালিয়ে যেতে পারে। এই যে সবাই একটা সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যখন এক এক জায়গায় অবস্থান নিল, তার মানে এই
অফেন্সটা করার জন্য এক একজন এক এক ভূমিকা রাখছে, ঠিক আছে, কিন্তু সবার উদ্দেশ্য ছিল এই অফেন্সটা যেন কনস্টিটিউট হয়, অপরাধটা যেন হয়। এই অপরাধ করার উদ্দেশ্যে এক একজনের যে এক এক কাজ ছিল, এই কাজের ভিত্তিতে যখন তারা একটা অফেন্স সংগঠন করছে, কনস্টিটিউট করছে, দেন তখন এটি কমন ইন্টেনশন হয়ে গেছে। অর্থাৎ এই 34 ধারাটা দেয়া হয় শুধুমাত্র তাদের জয়েন্ট লায়াবিলিটিটা দেখানোর জন্য, এটি আলাদা কোনো অপরাধ না। অর্থাৎ ধরেন ৫ জন ব্যক্তি মিলে একটা খুনের পরিকল্পনা করলো। এই খুনের পরিকল্পনা করার সময় কেউ বলল যে, "আমার কোনো টাকা নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। কিন্তু ওকে খুন করার জন্য আমি ফিল্ডে যেয়ে কাজ করতে পারবো।" তখন একজন বলল যে, "এই অস্ত্র কেনার জন্য যত টাকা লাগে আমি দিব। এবং খুনিদেরকে ভাড়াটিয়া খুনি প্রয়োজনে তুমি ভাড়া করো, তাদের টাকাও আমি দিব।" এই যে একজনের টাকা দিচ্ছে, আরেকজন বলল যে, "আমি কোনটাই করতে পারবো না। ঘটনাস্থলে থাকবো না, টাকাও দিতে পারবো না। কিন্তু আমি তোমাদেরকে প্ল্যান দিতে পারি যে তার দুর্বল জায়গাটা কোথায়, সে কোথায় থাকে, একা থাকে কখন।" এই যে প্ল্যানটা, সেই যে সে কিন্তু এই প্ল্যানের সঙ্গে অংশগ্রহণ করছে, পার্টিসিপেশনটা আছে তার। এই অ্যাকচুয়াল পার্টিসিপেশনটা থাকা দরকার না, ঘটনাস্থলে থাকার দরকার না, কিন্তু সে কিন্তু আছে। এই যে থেকে সে একটা প্ল্যান করে, কেউ ঘটনাস্থলে যাচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, কেউ ওই অস্ত্রটা ক্রয় করতেছে। করার পরে যখন একটা অফেন্স করতেছে, মার্ডার করতেছে, করার পরে এই আসামিরা যে মার্ডার করতেছে, ধরেন ২ জন ব্যক্তিকে, বাকিরা কিন্তু বাইরে। অথবা প্ল্যান দিয়ে দিচ্ছে আরো একজন অন্য জায়গা থেকে বা দেশের বাইরে থেকে মোবাইলে প্ল্যান দিয়ে দিচ্ছে বা নির্দেশ দিয়েছে, নির্দেশদাতা হতে পারে, হুকুমদাতা হতে পারে। এই ব্যক্তিগুলোকে যেন সবাই সমান সাজা পায়। এজন্যই হচ্ছে মূলত ৩৪ ধারাটা এড করা হয় অন্যান্য অফেন্স এর সঙ্গে। ধরেন একটা মার্ডার হলো, মার্ডারের সঙ্গে যখন ৩৪ ধারাটা এড করে দিবেন, তার মানে মার্ডারের ক্ষেত্রে যত আসামির ন্যূনতম অংশগ্রহণ প্রমাণিত হবে, তখন তাকে এই মার্ডারের অপরাধের সাজা তাকে দেয়া হবে। তাহলে এই যে প্রত্যেকটা যারা অ্যাকিউজড আছে, এই অ্যাকিউজড পারসনদেরকে আলাদা, আলাদা পার্টিসিপেশন থাকলেও, অংশগ্রহণ থাকলেও তারা যেন সবাই সমান সাজা পায়। এই সমান সাজা দেয়ার জন্য, শাস্তি দেয়ার জন্যই এই ৩৪ ধারাটা এড করা হয়, কমন ইনটেনশন। তো এই কমন ইনটেনশন এর সঙ্গে আরেকটা উল্লেখ আছে ১৪৯ ধারাটি, কমন অবজেক্ট, যে উদ্দেশ্য একই। কিন্তু সবাই কিন্তু পূর্বে কোনো এরকম মিটিং করে সিদ্ধান্ত নেয়নি কে কি কাজ করবে। এর মাঝখানে তো অন্য কোনো অফেন্সের যাতে থাকতে পারে। এই জায়গা হচ্ছে যে কিছু কতিপয় লোক তারা অ্যাকচুয়াল পার্টিসিপেশনটা ছিল, প্রেজেন্স ছিল। এই প্রেজেন্স থেকেই তারা অপরাধটা করে ফেলছে। ধরেন একটা মিছিল হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের। এই মিছিলে এখন যে, যে দল করে তার দলের মিছিল দেখলে তো সে এসে চলে আসবে ওই মিছিলে। এটাই স্বাভাবিক। এখন মিছিল থেকে দেখা যাচ্ছে পুলিশের উপর হামলা করা হলো, অথবা রাষ্ট্রীয় কোনো সম্পত্তির উপরে হামলা করা হলো বা লুটপাট করা হলো, অথবা অগ্নিসংযোগ করা হলো বা অন্য কিছু হতে পারে। তো এই যে অপরাধটা করা হচ্ছে, এই অপরাধের হয়তো প্ল্যানটা আগে ছিল না। ঘটনাস্থলে গিয়েই প্ল্যানটা করে ফেলছে। তো ওই জায়গায় উপস্থিত হয়ে যারা এই শক্তি বাড়াইছে, ওই মিছিলের শক্তি যখন লোকজন বেশি হবে তখন কিন্তু আলাদা একটা শক্তি তৈরি হয় সবার ভিতরে। তখন অফেন্সটা করা সবার জন্য সহজ হয়। যখন একা থাকে তখন অনেক কিছু বলা যায় না, অনেক কিছু করা যায় না। যখন ২ জন হয় বা ৩ জন হয় তখন অনেক কিছু দাবি দাওয়া নিয়ে যায়। যে আমাদের এই কাজটা করতে হবে। হয়তো কথা একজন বলে, কিন্তু বাকিরা অ গিয়ে যাওয়ার কারণে শক্তিটা বেড়ে যায় ওই একজনের কথা বলার মাঝখানে। এজন্য দেখবেন বিভিন্ন সমাবেশে যখন একজন বক্তব্য দেয়, তখন তার ভিতরে আলাদা একটা শক্তি কাজ করে। কেন? যে তার পাশে অনেক লোক আছে। তার এই মতের সঙ্গে ঐক্যমত পোষণ করছে। এই যে ঐক্যমত পোষণ করলো, তারা হয়তো জানেও না যে কি হচ্ছে বা কি প্ল্যান আছে, পূর্ব পরিকল্পনাটা কি ছিল। এই যে শুধুমাত্র উপস্থিত থাকছে, এই উপস্থিত থাকাটাই হচ্ছে অপরাধ। ১৪৯ ধারা অনুযায়ী কমন অবজেক্ট। তাহলে কমন অবজেক্টটা হচ্ছে প্রেজেন্স থাকাটা অপরাধ। আর কমন ইনটেনশন হচ্ছে সে কোনো একটা কাজে অংশগ্রহণ করেছিল, এখন সমগ্র অপরাধের সাজাটা যেন সে পায়। এই কারণেই হচ্ছে ৩৪ ধারা। অর্থাৎ তাকে লায়াবল করার জন্য যে ওই ধারাতে, যেমন মার্ডারের আমরা উদাহরণ দিলাম, যে মার্ডারের যে সাজা আছে ৩০২ ধারাতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড সহ। তাহলে এই সাজাটা যে ব্যক্তিটা হুকুম দিয়েছে সে কিন্তু ঘটনাস্থলে ছিল না। তাহলে সেও যেন এই সাজা পায়, এইটাকে জয়েন করার জন্যই মূলত হচ্ছে জ্যাকটা তৈরি করে দেওয়ার জন্যই ৩৪ ধারাটা উল্লেখ করা হয়। আর ১৪৯ শুধুমাত্র সে অংশগ্রহণ করেছিল, উপস্থিত ছিল। সে পূর্ব পরিকল্পনাও জানে না।
তাদের এই জায়গায় কি ঘটনা ঘটতেছে সেটাও সে জানতো না, কিন্তু উপস্থিত থেকে অংশগ্রহণ করেছে, অথবা সে দাঁড়ায় মিছিল দিয়েছে। সে কোনো ওই জায়গায় কারোর উপর হামলা করেনি। পুলিশ যখন মামলা করে তখন দেয় যে পুলিশের দায়িত্বে বাধা দিয়েছে, তখন এইসব মামলা দায়ের করলেও তখন এই যে যারা উপস্থিত ছিল সবাইকে আসামি করা হয়। তখন এই উপস্থিত থাকাটাই হচ্ছে অপরাধ। যাই হোক, আমরা এটা আনলফুল অ্যাসেম্বলি, তারপরে রায়োটিং, ওই জায়গায় গিয়ে আমরা ১৪৯ ধারার বক্তব্যগুলো দেখবো আরো বিস্তারিত। তো এই ৩৪ ধারার পরে আমরা পড়বো ৩৫ ধারা। ৩৫ ধারাতে যখন কেউ জ্ঞান বা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করে, দেখেন ২ জন ব্যক্তির একটা প্ল্যান আছে, ২ জন ব্যক্তি গিয়ে একজন ব্যক্তিকে মারতেছে। এখন একজনের হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে বা পূর্ব পরিকল্পনা হচ্ছে যে ওই লোকটাকে মারতে, মারতে মেরে ফেলবে। আরেকজনের উদ্দেশ্য ছিল যে তাকে গুরুতরভাবে আহত করবে। এই ২ জনের উদ্দেশ্য কিন্তু ২ রকম। কিন্তু যাওয়ার পরে ২ জন ২ জনের দায়িত্ব পালন করতে গিয়ে পরবর্তীতে ভিকটিম মারা গেল। তখন কি হবে? তখন এই ২ জনের কার কি উদ্দেশ্য ছিল এটা দেখার বিষয় না। তারা উভয়ে যে যদি জেনে শুনে পরের যে ব্যক্তিটা গুরুতর আঘাতের জন্য আঘাত দিয়েছে, কিন্তু ২ জনের সম্মিলিত আঘাতের ফলে তো লোকটা মারাই গেছে। এই অপরাধ করলে তখন তার হবে ৩৫ ধারার অপরাধ হবে। অর্থাৎ সেও সমান অপরাধ করছে। পূর্ব পরিকল্পনা ২ জনের ছিল না। ৩৪ ধারায় হলে হবে সবার ২ জনের পূর্ব মিটিং ছিল। ২ জনের মনের মিল ছিল। ২ জন সিদ্ধান্ত নিচ্ছে যে চল ওরে মারবো। এই যে ২ জন সিদ্ধান্ত গিয়ে মারতে গেছে তখন হবে ৩৪ ধারা। কিন্তু যখন ধরেন একজন আব্দুর রহিম নামক এক ব্যক্তির সঙ্গে ২ জন ব্যক্তির শত্রুতা আছে। এখন একজন ব্যক্তি উদ্দেশ্য হচ্ছে যে ওকে যে আব্দুর রহিমকে মারবে, গুরুতরভাবে আহত করবে। সে হয়তো তার সম্পর্কে বাজে কোনো কথা বলছে। কিন্তু তার পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তির সে হয়তো এই সুযোগ পেয়ে দেখলো যে ওরে যেহেতু মারতেছে, দাঁড়া আমিও এই সুযোগ পেয়ে আমিও কয়েকটা মেরে আসি বা ওরে জানে মেরে ফেলি। সে তার উদ্দেশ্য হচ্ছে যে জানে মেরে ফেলা, প্রাণনাশ করা। সে এসে তাকে সেইভাবে মারধর শুরু করলো। আর যে ব্যক্তিটা গুরুতরভাবে আহত করতে আসছে সে তো জানতো না যে ওই লোকটা তাকে মেরেই ফেলবে। কিন্তু এই যখন ঘটনা ঘটে গেছে তখন ২ জনই সমান অপরাধ হবে। অর্থাৎ এই জায়গায় যদি প্রমাণও হয় যে তার উদ্দেশ্য ছিল আলাদা আর অন্যজনের উদ্দেশ্য ছিল আলাদা, কিন্তু ঘটনা যখন ঘটে যাবে তার consequence টা ২ জনকেই নিতে হবে। তখন তো ৩৪ ধারা দেখেন পূর্বে কারোর সিদ্ধান্ত ছিল না। উপস্থিত হয়ে ঘটনা ঘটায় ফেলছে। ১৪৯ ধারায়ও এই জায়গায় মিলতেছে না। কিন্তু এই জায়গায় ২য় ব্যক্তি, যে ব্যক্তিটা গুরুতর আঘাত করতে আসছে সেই ব্যক্তিটা এই গুরুতর আঘাত করার ফলে হোক বা ওই যে ব্যক্তিটা নিহত করতে আসছে তার আঘাতে হোক, কার আঘাতে এটা খুন হয়েছে এটা বিষয় না। এই ২ জনই সমান শাস্তি পাবে। তবে ওই লোকটা যদি মারা না যেত তাহলে এই জায়গায় কেউ হয়তো অ্যাটেম্প্ট টু মার্ডার এর জন্য দায়ী হতো। আরেকজন যে গুরুতর আঘাত করতে চেয়েছে তার হয়তো ওই ততটুকু ৩২৬ ধারা অনুযায়ী তার শাস্তি হতো। তো এই জায়গায় মূলত হচ্ছে যে পূর্বের যখন মনের সম্মিলনটা ছিল না, যদি থাকে ৩৪ ধারা, যদি না থাকে কিন্তু ঘটনা ঘটায় ফেলছে ২ জনে মিলে, ২ জনের উদ্দেশ্য আলাদা, আলাদা, তখন হবে ৩৫ ধারা। এখন দেখেন যে কোন একজন ব্যক্তির চুরি করার উদ্দেশ্য, সে চুরি করতে গেছে। আরেকজন ব্যক্তিরও উদ্দেশ্য চুরি করা। এখন চুরি করতে যাওয়ার পরে ২ জনের দেখা হইছে। এখন ২ জন দেখা হলে তখন কারো সাথে কারো বক্তব্য হয় নাই। কিন্তু চুরি করছে ২ জন ২ জিনিস। একজন মোবাইল নিয়ে গেল, আরেকজন টাকা পয়সা নিয়ে গেল। তাহলে এই যে টোটাল একটা অফেন্স হইছে, যখন মামলা হবে, মামলা কিন্তু ২ টা হবে না, ১ টা হবে। যে একটা ঘটনা ঘটছে তার ভিতরে অমুক, অমুক এসে চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে এই যে চুরি করছে ২ জন ২ ভাবে, কারোর পূর্বে কিন্তু কমন ইনটেনশন টা ছিল না। তখন আসবে এই ৩৫ ধারাটা, যে ৩৫ ধারার উপাদান তাদের পাওয়া গেছে। এরপরে আসি আমরা ৩৬ ধারা। ৩৬ ধারার বিধান হচ্ছে জয়েন্ট লায়াবল করতে হলে যে একই ব্যক্তির কোনো একটা কাজ করা এবং কোনো একটা কাজ থেকে বিরত থাকার অপরাধ। ২ টার সম্মিলনের মাধ্যমে একটা অপরাধ হইছে। ধরেন একজন এই জায়গায় উদাহরণও আছে যে চ কে খাদ্য দান না করে ক কিছুক্ষণ রাখলো, পরবর্তীতে না খেয়ে সে দুর্বল হয়ে গেল। তখন পরবর্তীতে সে তাকে মারধর করলো। মারধর করার ফলে মারা গেল। দেখেন, মারাটা গেছে কিন্তু মারধরের ফলে। কিন্তু তার আগে সে তাকে দুর্বল করছে কিভাবে? খাবারটা না দিয়ে। দেখেন, একই ব্যক্তি খাবার দেয়া তার দায়িত্ব, খাবার দেয়া থেকে সে বিরত থাকলো। আরেক পরে হচ্ছে যে মারধর করে মেরে ফেললো তাকে। তাহলে এই জায়গায় ২ টা অপরাধ। এই দেখেন যে আমরা যেটা অপরাধের সংজ্ঞা পড়লাম যে কোন কাজ করা তার দায়িত্ব কিন্তু করেনি। আবার
করাটা অপরাধ, সেই কাজটা থেকে বিরত থাকেনি, তাহলে এই জায়গায় দেখেন যে তার দায়িত্ব হচ্ছে খাবার দেয়া, সে খাবার দেয়নি, বিরত থাকলো। এর কারণে সে হয়তো দুর্বল হয়ে পড়ছে, আর কিছু হতো না। কিন্তু পরবর্তীতে সে কি করলো? আবার তাকে প্রহার করলো। প্রহার করা কিন্তু তার জন্য অনুচিত। সে প্রহার করে ফেলছে। এই ২ টা কাজের সমন্বয়ে একটা কাজ করলো, আরেকটা কাজ থেকে বিরত থাকলো। খাবার দেয়া থেকে বিরত থাকলো, আর যে মারধর করলো। এই ২ টা অফেন্স এর কারণে ওই লোকটা মারা গেল। তখন হবে ৩৬ ধারার অপরাধ। অর্থাৎ এই জায়গায় আসামি থাকবে একই ব্যক্তি। যে একই ব্যক্তি ২ ধরনের কাজ করছে। ঠিক এই কাজ ৩৭ ধারাটা হচ্ছে তার উল্টা। ৩৭ ধারা হচ্ছে আসামি একাধিক। একজন একটা কাজ করছে, পরের কাজ করছে আরেকজন। ২ টা কাজের সমন্বয়ে গিয়ে একটা অপরাধ হয়ে গেছে। তখন হবে ৩৭ ধারা। যেমন কারাগারের কারারক্ষীদের দায়িত্ব হচ্ছে আসামিদেরকে খাবার দেওয়া। এখন একজন কারারক্ষী কি করলো? আসামিকে খাবার দিল না। না দেওয়ার কারণে সে তার ডিউটি করলো ১২ ঘন্টা সাপোজ। সে ১২ ঘন্টা সে আসামিকে খাবার দেয়নি। ওই ১২ ঘন্টায় কিন্তু না খেয়ে পেয়ে ওই লোকটা মারা যায়নি। পরবর্তীতে যিনি দায়িত্বে ছিলেন তিনি এসেও তার দায়িত্ব পালন করার সময় তাকে খাবার দেয়নি। কিন্তু এই পূর্বে কেউ কারোটা জানতো না। পরিকল্পনাও নাই। পরিকল্পনা যদি থাকতো তাহলে এটি ৩৪ ধারা। কিন্তু যেহেতু পরিকল্পনা নাই, কিন্তু কাজ তো করে ফেলতেছে। যার জায়গা থেকে যখন দায়িত্ব, তখন তার দায়িত্ব থেকে সে বিরত থাকতেছে, দায়িত্ব পালন করা থেকে। এই যে বিরত থাকতেছে, করার ফলে ওই লোকটা যখন মারা যাবে না খেয়ে পেয়ে, তখন এটি হবে এই ৩৭ ধারার অপরাধ। অর্থাৎ দেখেন অপরাধী ভিন্ন, কিন্তু যার জায়গা থেকে তার দায়িত্ব থেকে বিরত থাকছে। যার পরিণতি হয়েছে ওই লোকটার মৃত্যু। তখন হবে ৩৮ ধারা, এই ৩৭ ধারা। আসামি একজন, সে আংশিক কাজ করছে আর আংশিক কাজের থেকে বিরত থাকছে। যেমন খাদ্য দেয়া থেকে বিরত থাকছে, পরবর্তীতে গিয়ে মারধর করছে। এই ২ টা কাজের সমন্বয়ে দেখেন তার মৃত্যু ঘটছে। তখন হবে ৩৬ ধারা। আর ৩৫ ধারা হচ্ছে যে অপরাধমূলক জ্ঞান নিয়ে ২ জন আসামি বা ২ এর বা ততোধিক ব্যক্তি অপরাধ করতেছে। একেকজনের উদ্দেশ্য একেক রকম। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে মারা গেছে। যেমন আমরা যদি দেখি এই যে বাড্ডাতে সম্ভবত ২০১৯ অথবা ১৮-১৯ এর দিকে একজন মহিলাকে তার সন্তানকে সে স্কুলে ভর্তি করতে গিয়েছিল। তখন রেনু নামীয় একজন মহিলা, ফেসবুকে সার্চ দিলে পাবেন বা গুগলে, যে রেনু নামে ওই মহিলা তার সন্তানকে ভর্তি করার জন্য স্কুলে খোঁজ খবর নিতে গেছে। যাওয়ার পরে তাকে ছেলেধরা হিসেবে আখ্যায়িত করে ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। দেখেন ওই জায়গায় যারা মারধর করছে, এই জায়গায় সবাই কিন্তু জানতো না যে এই লোকটা মারা যাবে। কারোর হয়তো উদ্দেশ্য ছিল মারতে, মারতে মেরে ফেলো। আবার কারোর উদ্দেশ্য ছিল উপস্থিত হয়ে কেউ কি হইছে যে জড়ো হইছে কেন লোকজন? তখন বলল যে ছেলে ধরা পিটানো হচ্ছে। তখন সে দেখা যাচ্ছে কিছু জানে না। তার ছেলে ও ধরে নাই কিন্তু সেও একটা লাথি মেরে চলে যাচ্ছে। দেখেন এই সবার লাঠিপিটা করার কারণে সমন্বয়ে অপরাধটা সংগঠন হয়ে গেছে। তাহলে কোন একটা নির্দিষ্ট ব্যক্তিও যদি এই উদ্দেশ্য নিয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে যদি মারতো, তাহলে যে অফেন্স হতো, যে ব্যক্তিটা ওই যে শেষে গিয়ে লাথি মারছে তার লাথির কারণে ওই লোকটা মারা গেছে বা প্রাণ চলে গেছে দেহ থেকে, তখন এই প্রত্যেকে সমান অপরাধী হবে। দেখেন কারোর ভিতর পূর্বে কোনো কমন ইনটেনশন ছিল না। কিন্তু উপস্থিত হয়ে সবাই কিন্তু কেউ উপস্থিত হয়ে কেউ হয়তো একটা লাথি মারতে চাইছে, কেউ গুরুতর আঘাত করতে চেয়েছে। কিন্তু গুরুতর আঘাতের ইচ্ছা থাকলেও কিন্তু কারোর হয়তো ছিল না, সিদ্ধান্ত ছিল না যে মেরে ফেলবে বা তার উদ্দেশ্য ছিল না। কিন্তু সবার সম্মিলিত কাজের ফলে ওই লোকটা মারা গেছে। তাহলে এটা ৩৬ ধারার এই ৩৫ ধারার অপরাধ হইছে। অর্থাৎ এই জায়গায় উদ্দেশ্য যদি কমন নলেজটা থাকে, এই নলেজটা ভিন্ন থাকলেও এই কাজের ফলে যখন একটা অপরাধ হয়ে যাবে তখন সে জয়েন্ট লায়াবল হবে। তখন অপরাধ সবাই সমান সাজা পাবে। তাহলে আমরা দেখলাম ৩৪ দেখেন কমন লায়াবিলিটিটা কেমন? জয়েন্ট লায়াবিলিটিটা যে কমন ইনটেনশনটা ৩৪ ধারায় যদি পরীক্ষায় আসে কমন ইনটেনশন কোন ধারাতে আছে? এক এক বাক্যে বলব ৩৪ ধারাতে। আর এই বাকিগুলো বললাম জয়েন্ট লায়াবিলিটিটা যে একত্রভাবে সম্মিলিতভাবে আমরা দায়টা কিভাবে নিবে অন্য আসামি অপরাধী হয়তো একজন করছে কিন্তু অন্যদের পার্টিসিপেশনটা ছিল কিভাবে? যেমন আমরা ৩৫ ধারাতে দেখলাম যে কমন নলেজটা ছিল। যে তাদের উভয়ের উদ্দেশ্য ছিল তাকে আহত করা। এখন একজনের উদ্দেশ্য নিহত করা, আরেকজনের উদ্দেশ্য ছিল তাকে আহত করা বা একটা চড়-থাপ্পড় দেওয়া বা কারোর একটা শিক্ষা দেওয়া। একেক ধরনের উদ্দেশ্য ছিল। কিন্তু ঘটনাটা ঘটে গেছে। তখন হবে ৩৫ ধারা।
35 ধারা দিলে তখন প্রত্যেকেরই সাজা সমান হবে। 36 ধারা দেখলাম যে আসামি একই ব্যক্তি কিন্তু কখনো আংশিক কাজ করছে, আবার আংশিক কাজ থেকে বিরত থাকছে। যেমন আমরা উদাহরণ দেখলাম যে এক ব্যক্তির দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ কোনো কর্মকর্তা বা তার অধীনস্থ এই যে জেলখানাও দেখতে দেখতে পাই যে জেলখানায় একজনের দায়িত্ব হচ্ছে যারা জেলখানায় কয়েদি বা থাকবে আসামিরা থাকবে, হাজতি আসামি, তাদেরকে নির্দিষ্ট সময় খাবার দিবে। খাবার দেয়া থেকে বিরত থাকলো। তার ডিউটির মধ্যে সে আবার শেষের দিকে গিয়ে শুরুতে যে খাবার দিল না, শেষে যখন ডিউটি শেষ হবে তখন ওই লোকটাকে পিটিয়ে মেরে ফেলল। তখন এই লোকটা ২ টা একটা কাজ থেকে বিরত থাকলো খাবার দেয়া থেকে, আবার তাকে পিটিয়ে মেরে ফেলল। তাহলে ২ টা কাজ সে একাই করছে। তখন হবে ৩৬ ধারার অপরাধ। আর ৩৭ ধারা হচ্ছে আসামি একাধিক। কেউ আংশিক কাজ থেকে বিরত থাকতেছে, আরেকজন হয়তো আংশিক কাজ থেকে বিরত থাকতেছে অথবা তাকে মারধর করতেছে। ধরুন ২ জন আসামি এই জেলারের এই ঘটনাটা থেকেও যদি দেখি যে ১ম জেলার যার দায়িত্ব ছিল যে সে তাকে কয়েদিদেরকে খাবার দিবে, সে খাবার দেয়া থেকে বিরত থাকলো। পরবর্তীতে যে থাকলো সে পূর্বের পরিকল্পনাও জানে না কিন্তু সেও খাবার দেয়া থেকে বিরত থাকলো। তার হয়তো ওই আসামির প্রতি রাগ আছে বা ভিন্ন আদর্শের লোকজন। এই কারণে সে মনে করলো যে একে মেরে ফেলি। এইটা করতে গিয়ে সে তাকে থেকে বিরত থাকলো। তখন এটি হয়ে যাবে কম এই কি বলে যে ৩৭ ধারার অপরাধ হবে। এই ঘটনার ফলে যদি আসামি মারা যায় অথবা গুরুতর আহত যদি হয়, তাহলে গুরুতর আহতের জন্যও যদি মামলা হয় তখন এই যে আংশিক কাজ থেকে বিরত থাকলো একজন ব্যক্তি, পরবর্তী আংশিক কাজ থেকে বিরত থাকলো আরেকজন ব্যক্তি। আবার ওই ব্যক্তিটা আংশিক কাজ বিরত না থেকে ১ম ব্যক্তিটা খাবার দেয়া থেকে বিরত থাকলো, ২য় ব্যক্তি এসে পিটিয়ে মেরে ফেলল। এটাও হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি কোনো একটা কাজ করলো, আরেকজন ব্যক্তি কোনো একটা কাজ করা থেকে বিরত থাকলো। এই ২ টার সমন্বয়ে যখন অপরাধটা হবে, তখন ৩৭ ধারার অপরাধ ৩৭ ধারা হিসেবে আসলে তখন জয়েন্ট লায়াবিলিটি হবে। তাহলে প্রেক্ষাপট একেক ধরনের। দেখেন কখনো পূর্বে সবাই মিটিং করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্তের আলোকে বাস্তবায়ন করতেছে, তখন কমন ইনটেনশন ৩৪ ধারা। যখন কারোর নলেজ আছে যে তাকে মারবে, আরেকজনের নলেজ আছে যে তাকে আমি গুরুতর আহত করব অথবা ২ একটা চড় থাপ্পড় দিব। কিন্তু ওই জায়গায় ঘটনা ঘটতে গিয়ে সবার সম্মিলিত কাজের ফলে অপরাধ হয়ে গেছে বেশি। তখন এই অপরাধটি হয়ে যাচ্ছে ৩৬ ধারার ৩৫ ধারার অপরাধ। ৩৬ ধারায় এসে দেখলাম যে একই ব্যক্তি বা একই ধরনের আসামিরা আংশিক কাজ করা তার দায়িত্ব, সেই জায়গা থেকে বিরত থাকলো। আরেকটা কাজ করা অনুচিত বা করলে শাস্তি আছে সেই কাজটা করে ফেললো। তখন ৩৬ ধারার অপরাধ হচ্ছে। আর ৩৭ ধারার অপরাধ হচ্ছে যে প্রত্যেকের কারোর সঙ্গে কারোর ইনটেনশন মিল নাই। প্রত্যেকে আলাদা, প্রত্যেকের ঘটনার সময়ও আলাদা। ধরেন কেউ একজন বিষ প্রয়োগ করছে, অল্প প্রয়োগ করছে। ধরুন আমরা আলোচিত কয়েকজনের দেখি যে কাউকে ফুড পয়জনিং হিসাবে মেরে ফেলা হলো। কাউকে খাবারের ভিতরে এমন বিষ প্রয়োগ করা হয়েছে যে এইটা টেস্ট করলেও পাওয়া যাবে না। কিন্তু তিলে, তিলে তাকে শেষ করে দিবে। এইরকম দেখা যাচ্ছে যে কেউ একজন খাবারে বিষ প্রয়োগ করে তাকে আংশিক দুর্বল করে দিল। পরবর্তীতে আরো একজন আবার খাবার বিষ প্রয়োগ করে আংশিক তাকে দুর্বল করলো। এই করতে, করতে একটা সময় পরে গিয়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। তখন এই কাজটা হচ্ছে ৩৭ ধারাকে আকৃষ্ট করবে। তাহলে আমরা এই প্রেক্ষাপটগুলো দেখলাম যে জয়েন্ট লায়াবিলিটি করার জন্য। তো এই যে জয়েন্ট লায়াবিলিটি এই জায়গা থেকে অনেকগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমি একটু প্রশ্নগুলো একটু দেখি, একটু বলবো এখন। যে ২০১২-১৩ সালেও আসছে, অনেক কয়েকটা বছরে আসছে। দেখেন দণ্ডবিধির কোন ধারায় কমন ইনটেনশন দায় সম্পর্কে বিধান আছে? ৩৪ ধারা। ৩৪ ধারার অধীনে সাধারণ উদ্দেশ্য অপরাধ সংঘটনের জন্য ন্যূনতম আসামি কতজন হতে হবে? দেখেন কমন ইনটেনশন মানে সবার উদ্দেশ্য একই ছিল। তাহলে কমপক্ষে ২ জন থাকতে হবে। একজন ব্যক্তিটাও তো তার নিজের ভিতরে নলেজ আছে। কিন্তু আরেকজনের সঙ্গে এই নলেজটা যখন এক্সচেঞ্জ হবে বা এক্সপ্রেস করবে, দেন তারও উদ্দেশ্য যখন এই ব্যক্তির সঙ্গে ঐক্যমত পোষণ করবে, করে ওই কাজটা বাস্তবায়ন করবে, তখন ৩৪ ধারা। অর্থাৎ কমপক্ষে ২ জন আসামি থাকতেই হবে। এরপরে দেখেন চ সহ ৫ ব্যক্তি ছ-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ছ-কে হত্যা করে। চ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? ৩৪ ধারা। দেখেন এই জায়গায় তারা এই যে পূর্ব যে পরিকল্পনাটা করলো, পূর্ব পরিকল্পনা করা মানেই ৩৪ ধারা।
যাই হোক, এই জায়গায় আরো অনেকগুলো আসছে, পরীক্ষা প্রশ্ন আসছে, আমরা ওদিকে না যাই। এক্স ও ওয়াই জেড কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে, চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, কিন্তু এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে জেড মারা যায়। উক্ত মৃত্যুর জন্য কে বা কারা দায়ী হবে? এ জায়গা দুইজনই দায়ী হবে। কারণ এই জায়গায় দেখেন যে ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করলেও এদের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন থাকলেও এরা এক একজন এক একটা কাজ করার এই সম্মিলিত কাজের ফলে কিন্তু লোকটা মারা গেছে। দুইজনের বিষের কারণে মারা গেছে। এই জায়গায় একজনের তো বেশি মাত্রায় বিষ প্রয়োগ করার কারণে মারা গেছে, কিন্তু পূর্বেরও তো একজন ব্যক্তির উদ্দেশ্য ছিল তাকে বিষ প্রয়োগ করে মারা, এবং সে আংশিক কাজ করছেও। এই কারণে এটি অপরাধ হয়েছে। জি, আমাদের কমন ইন্টেনশন বা জয়েন্ট লায়াবিলিটি নিয়ে কারোর বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা একটু জানাবেন আমাকে। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এবারও আসবে ইনশাল্লাহ। আছে কারোর প্রশ্ন? যে আপনারা কি লাইনে আছেন নাকি, নাকি সবাই মিউট? না স্যার, সালাম আছে। আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, জি বোঝা গেছে। জি জি, বুঝতে পারছেন? জি জি, ইনশাল্লাহ। জি, থ্যাংক জি ইউ। স্যার, জি স্যার। জি, এরপরে আমরা চলে আসব 53 ধারাতে, পানিশমেন্ট। পানিশমেন্ট বা শাস্তি, এটি দণ্ডবিধিতে 5 ধরনের শাস্তির কথা বলা আছে। এই জায়গায় দুইটা জিনিস মনে রাখতে হবে, যে কোন ধারাতে শাস্তির কথা উল্লেখ আছে, 53 ধারাতে কয় ধরনের শাস্তির কথা বলা আছে, পেনাল কোডে কত ধরনের শাস্তি উল্লেখ আছে, সেটি হচ্ছে 5 প্রকার। তাহলে এর মধ্যে কি কি প্রকার এটা মনে রাখলে ভালো। না মনে রাখতে পারলেও সংক্ষেপে, এখন যেহেতু শেষ পর্যায়ে, দুইটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যে কোন ধারায় শাস্তির বিধান উল্লেখ আছে বা শাস্তির প্রকারভেদ আছে। আরেকটা হচ্ছে যে কত প্রকার শাস্তি আছে পেনাল কোডে। 5 প্রকার শাস্তি। তাহলে আমরা দেখব যে ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড, লাইফ ইমপ্রাইজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড। আরেকটা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডের পরের থেকে, অর্থাৎ 24 ঘন্টা থেকে শুরু করে যাবজ্জীবনের আগ পর্যন্ত যত কারাদণ্ড আছে সেটা কারাদণ্ড। এটা আবার আহ আলাদা আছে, দুই শ্রেণীর আছে, যে সশ্রম আছে, বিনাশ্রম আছে। সেটা আইনে যদি বলা থাকে সশ্রম, আদালত সশ্রম দিবেন। আইনে যদি থাকে বিনাশ্রম, আদালত সশ্রম দেওয়ার এখতিয়ার রাখেন না। তাহলে যাই হোক, ওটা আলাদা প্রসঙ্গ। এরপরে সম্পত্তি বাজেয়াপ্তি, ফরফিচার অফ প্রপার্টি। আরেকটা হচ্ছে ফাইন বা অর্থদণ্ড বা জরিমানা। অর্থদণ্ড বা জরিমানা একই বক্তব্য। যেমন ধরেন এই জায়গায় মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের ভিতরে 10টা ধারাতে স্পষ্ট মৃত্যুদণ্ডের কথা বলা আছে পেনাল কোডের মধ্যে। তো সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড যদি উল্লেখ থাকে, যেমন আমরা দেখতে পাই যে মার্ডারের মামলার শাস্তি হচ্ছে দুইটা, হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। অর্থাৎ অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। এই দুইটার বাইরে বিচারকের আর কোনো এখতিয়ার নাই। বিচারক কখনো 14 বছরের জেল দিতে পারবেন না মার্ডার কেসে, কখনো 10 বছরের জেল দিতে পারবেন না। মার্ডার যদি প্রমাণিত হয়, 302 ধারার উপাদান ইনগ্রিডিয়েন্টস যদি প্রমাণিত হয়, তাহলে ওই ওই জজকে শাস্তি দিতে হবে, হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন কারাদণ্ড, না হয় খালাস দিতে হবে। এর বাইরে অন্য কোনো দেওয়ার সুযোগ নাই। তাহলে এই জায়গায় কারাদণ্ডের বিধান আমরা দেখলাম যে পানিশমেন্ট বা শাস্তি আছে 5 শ্রেণীর। এটি 53 ধারাতে উল্লেখ আছে। এর মধ্যে আরেকটা কয়েকটা বিষয় আছে, যে বেত্রাঘাতী অনুমোদিত সাজা নয়, এটি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে ইতিপূর্বে। আর একটা হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর, বা একটা সময়ে ওই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসা হতো। যেমন আমরা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদেরকে দেখছি যে তাদেরকে দ্বীপান্তরিত করা হতো। তো ওই সময় যেহেতু ব্রিটিশ আইন তৈরি করছে, তখন দ্বীপান্তরটা ছিল। দ্বীপান্তরটা হচ্ছে যে তাদেরকে কোনো একটা জায়গায় এই দ্বীপে রেখে আসা। তখন এই জনগণের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। তো এই দ্বীপান্তর যদি বুঝায় কখনো কোনো আইনে, তাহলে সেটিকে যাবজ্জীবন করে বুঝতে হবে। তো যাই হোক, এই জায়গায় প্রশ্ন কয়েকটা দেখি। দা পেনাল কোড 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার? 5 প্রকার। দণ্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে? 5 শ্রেণীর শাস্তির বিধান আছে। পেনাল কোডে কত প্রকার শাস্তির বিধান আছে? কখনো দণ্ডবিধি, কখনো পেনাল কোড, আইনের নাম শুধু চেঞ্জ। দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই? মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, কারাদণ্ড, বেত্রাঘাত। এই যে দেখেন, বেত্রাঘাতের কোনো বিধান নাই। পেনাল কোডের অধীনে অনুমোদিত সাজা নয়, এর মধ্যেও এই যে বেত্রাঘাতটা আছে। যাই হোক, আমরা দেখবো। এরপরে চলে আসি
হচ্ছে 121। না, 121 এটার দরকার নাই আমাদের। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধগুলো আহ এই জায়গায় একটা তালিকা দেয়া আছে যে মার্ডারের কোন কোন মামলা এই মৃত্যুদণ্ড হবে। জি, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার 55A, এই ধারাটা আমরা পড়বো। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় আসামিকে যে ক্ষমা করে দেয়, এটা দণ্ডবিধিতে 55A ধারাতে এই বিধানটা উল্লেখ আছে। এরপরে আমরা আরেকটি পড়বো 54 ধারাতে সরকার মৃত্যুদণ্ডের কমায় দিয়ে আহ করতে অন্য কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারে দণ্ডবিধির কোন ধারাতে, সেটি 54 ধারাতে। এটা পড়বো ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডে। দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডে 35A তে, যেমন আমাদের সিআরপিসির 35A তে আছে, যখন আদালত রায় ঘোষণা করে তখন বলেন যে 35A বিধান অনুযায়ী যদি ইতপূর্বে জেল হাজতে থেকে থাকে ওই সময়টা বাদ যাবে। এখন একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হলো বা সরি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো, তাহলে তার কি কমতেছে, তার ওই শাস্তি থেকে কতটুকু শাস্তি কমে যাবে, এই বিধানটাই মূলত 35A ধারাতে আছে সিআরপিসি তে। তো এই দুইটার সমন্বয়ে হাইকোর্টে এটার একটা রিপোর্টেড ল আছে, রিপোর্টেড কেস আছে। তো ওই কেসে আতাউর মৃধা মামলায় আমার সিনিয়র মোহাম্মদ শিশির মনির স্যার করছিলেন এই মামলাটা। তো যাই হোক, এই জায়গায় বিধানটা হচ্ছে যদি আমৃত্যু লেখা থাকে আদেশে, তাহলে তার মৃত্যুর আগ পর্যন্ত সে জেল হাজতে থাকবে। আর যদি যাবজ্জীবন কারাদণ্ড বলা থাকে, তাহলে তার ওই যে পূর্বে যে সময়টা জেল হাজতে ছিল ওই সময়টা বাদ যখন 35A অনুযায়ী যাবে, সিআরপিসি অনুযায়ী, তখন তার সাজার মেয়াদ হবে 30 বছর, অর্থাৎ ভগ্নাংশ হিসাব করা হবে। এটা নিয়েও পরীক্ষা প্রশ্ন আসছে। যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির না, এটা না। যাই হোক, এর থেকে প্রশ্ন আমরা দেখতে গেলে অনেক সময় লাগবে, আমরা পরের ইসে চলে যাই। জি, ফাইন। ফাইন বা অর্থদণ্ড। অর্থদণ্ড নিয়ে কিছু বিধিবিধান আমরা দেখব যে অর্থদণ্ডের 53 ধারাতে, এই 63 ধারাতে 63 থেকে শুরু হয়েছে যে অর্থদণ্ডের পরিমাণ। এরপরে অর্থদণ্ডটা যদি শুধুমাত্র অর্থদণ্ডই দিয়ে থাকে আদালত, তখন কিভাবে হবে। তো অ্যামাউন্ট অফ ফাইনের মধ্যে বলা আছে আনলিমিটেড হবে বা শ্যাল নট বি এক্সেসিভ, যে এই যে জরিমানার বিধান, যদি কোনো ধারায় বলা থাকে যে 500 বা 1000 টাকা জরিমানা হবে, তাহলে সেটি ওই পরিমাণেই সীমাবদ্ধ থাকতে হবে। আদালত তার ইচ্ছা মতো বাড়াতে পারবে না, কমাতে পারবেন। 500 টাকা জরিমানা আছে, তিনি 400 টাকা জরিমানা করতে পারবেন, কিন্তু তিনি কখনো 501 টাকা করতে পারবেন না। তো যে জায়গায় জরিমানার কথা উল্লেখ নাই, বলা আছে শুধুমাত্র অ্যামাউন্ট উল্লেখ নাই যে কারাদণ্ড এতটুকু অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, তাহলে এই জায়গায় অর্থদণ্ডের পরিমাণ তো বলা নাই, তখন কি হবে? তখন এই 63 ধারার অনুযায়ী বিধান হবে যে আনলিমিটেড, যত ইচ্ছা দিতে পারবেন, তবে সেটি অত্যাধিক হবে না। একজন ব্যক্তি দেখা যাচ্ছে রিক্সা চালায়, তাকে আদালত কখনো 50 লক্ষ টাকার জরিমানা করতে পারবেন না। কিন্তু কোন একটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বা অন্য কোনো গ্রুপের চেয়ারম্যান, এরকম যারা বাংলাদেশকে লিড করতেছে, তাদেরকে এই 50 লক্ষ টাকা তো তাদের কাছে কিছুই না। তাদেরকে যখন জরিমানা করবেন, তখন ওই পরিমাণ হিসাব করেই তাদেরকে জরিমানা করতে পারবেন আদালত। এই জন্য বলা হচ্ছে যে আনলিমিটেড, কিন্তু এক্সেসিভ হবে না, অতিরিক্ত হবে না, মাত্রাতিরিক্ত হওয়ার সুযোগ নাই। এরপরে আসেন 64 ধারাতে। 64 ধারাতে হচ্ছে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের আদেশ। যদি অর্থদণ্ডের বিধান থাকে এবং সেই জায়গায় অর্থদণ্ডে কারাদণ্ডের ও বিধান থাকে যে অর্থদণ্ডটা পরিশোধ করেনি, তখন কারাদণ্ডটা কেমন হবে? এই ক্ষেত্রে
যে আমরা দেখতে পেয়েছি যে তা হচ্ছে 1/4 বেশি হবে না। আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড যদি দেয় সেটি অবশ্যই 1/4 বেশি হবে না, এটি আমরা 65 সেকশনে দেখলাম। এরপরে আসামি শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে যদি কারাবাস হয় সেটি অবশ্যই বিনাশ্রম হতে হবে, সেটি সশ্রম হতে পারবে না। এই জায়গায় কিছু বিষয় আছে যে কত টাকার জন্য কতটুকু কারাদণ্ড দিতে পারবেন আদালত। যে জায়গায় শুধুমাত্র অর্থদণ্ড দিয়েছেন সেই অর্থদণ্ড যদি পরিশোধ না হয় তখন আদালত কতটুকু কারাদণ্ড দিবেন। যেমন 50 টাকার যদি কম হয় বা 50 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে তখন 2 মাসের কারাদণ্ড দিবেন। যদি 50 টাকা কি বলে 51 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হয় 4 মাসের কারাদণ্ড দিবেন। আর 101 থেকে আনলিমিটেড যত হোক না কেন এর কারাদণ্ড হবে 6 মাস। অর্থাৎ যদি জরিমানা হয় এই জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে শুধুমাত্র সর্বোচ্চ, যদি প্রশ্ন আসে যে জরিমানার মামলায় বা শুধুমাত্র আদালত জরিমানা করছে কিন্তু আসামি জরিমানা পরিশোধ করেনি, তাহলে তার সাজা হবে কতটুকু, সর্বোচ্চ সাজা কতটুকু হতে পারে, সেটি হচ্ছে 6 মাস কারাদণ্ড হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই। জি, এই গেল আমাদের এই কারাদণ্ডের বিধান। আর 70 ধারাটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে কারাদণ্ডটা লেভি অফ ফাইন, এই কারাদণ্ডের যে অর্থদণ্ড, অর্থদণ্ড, এই অর্থদণ্ডটা কত সময়ের মধ্যে আদালত একটি আদায় করতে পারবেন বা রাষ্ট্র আদায় করতে পারবেন, সেটি হচ্ছে 6 বছরের মধ্যে। 6 বছরের মধ্যে আদায় করতে হবে। অথবা এই দণ্ড চলাকালে দেখা যাচ্ছে যে দণ্ড দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, তখন এই 6 বছর প্রযোজ্য হবে না, এবং অর্থদণ্ড দিয়েছেন তখন এই যাবজ্জীবন কারাদণ্ড চলমান অবস্থায় যে কোনো সময় তার এই অর্থদণ্ডটা আদালত আদায় করতে পারবেন বা সরকার আদায় করতে পারবেন। অথবা তাকে সাজা দেওয়া হলো 2 বছর, কিন্তু 2 বছর সাজা দেওয়ার পরে পরবর্তীতে আদালত আর তার করলো না, ওই সাজার মেয়াদ শেষ হওয়ার পরে তার টাকা উঠালো না, জরিমানা নিল না, তখন এই 6 বছরের মধ্যে যদি আদালত অথবা রাষ্ট্রপক্ষ এই টাকা উঠাতে ব্যর্থ হয় তাহলে এই টাকাটি আর আদায়যোগ্য হবে না। তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে যে 6 বছরের মধ্যে 70 ধারার বিধান 6 বছরের মধ্যে আদায়যোগ্য অথবা কারাদণ্ড চলাকালে আদায়যোগ্য। আর এই জায়গায় আরেকটা বিধান আছে, সেটি হচ্ছে মৃত ব্যক্তি যদি অর্থদণ্ডে দণ্ডনীয় হয় এবং ওই লোকটিটা মারা যায়, দেখা যাচ্ছে কোনো এক আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থদণ্ড দেওয়া হয়েছে, কিছুদিন কারাগারে থাকা অবস্থায় ওই লোকটা মারা গেল, অর্থদণ্ড আর পরিশোধ হয়নি। এই মারা গেছে এর মানে এই না যে তার অর্থদণ্ড পরিশোধ হয়ে যাবে, কারণ সে মারা গেলে তো আর জেল খাটতে হচ্ছে না, তার খাটার সুযোগও নাই। কিন্তু এই মারা যাওয়ার কারণে অর্থের দায় মুক্তি হবে না, অর্থাৎ অর্থ থেকে অর্থের উপর যে দায়টা আছে এই দায়টা তাকে দিতে হবে, অর্থ দেয়াই লাগবে। যাই হোক, এরপরে আর একটা বিধান আছে 73-তে আর 74-এ, সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্ট হচ্ছে নির্জন কারাবাস, অর্থাৎ একদম একা একা রাখা, মানুষের থেকে আলাদা রাখা, অন্যান্য কারাবন্দী যারা থাকবেন তাদের থেকেও আলাদা করে নির্জন কুটিরে তাকে রাখা, সময় মতো হয়তো খাবার দেওয়া বা খোঁজ খবর নেয়, এতটুকুই। কিন্তু অন্যান্য আসামি যারা থাকবেন তাদের সঙ্গে দেখা করার সুযোগ দিবে না, এইটাই হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাস। এটা 74 ধারাতে নির্জন কারাবাসের বিধান আছে যে সর্বোচ্চ কারাবাস, নির্জন কারাবাস 3 মাসের বেশি হবে না, একটানা 14 দিনের বেশি হবে না। তবে 3 মাস কারাদণ্ডের মেয়াদ যদি 3 মাস হয় তাহলে 7 দিনের বেশি হবে না। এই 3 জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। এরপরে চলে আসি আমরা সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন। দেখেন, জেনারেল এক্সেপশনটা হচ্ছে এই 76 থেকে 106 এই পর্যন্ত, এবং এর বাইরে যদি কোনো ধারায়, যেমন আমরা 300 ধারাতে কিছু ব্যতিক্রম পাবো, যে সেটি মার্ডার না হয়ে কালপেবল হোমিসাইড হবে। আর এই জায়গায় জেনারেল এক্সেপশনে পাবো যে এটা কোনো অপরাধী হবে না, একটা ঘটনা ঘটে গেছে, ওই তার শাস্তি উল্লেখ আছে কিন্তু আসামি কোনো সাজা পাবে না যদি সে কোনো এক্সকিউজ দেখাতে পারে, এই 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত। যেমন কেউ একজন ভুলবশত কাউকে গুলি করতে গিয়ে মেরে ফেলেছে, তাহলে কি হবে? কোন একটা সরকারি কর্মকর্তা অর্থাৎ পুলিশ যদি আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে গুলি করে মেরে ফেলে, তখন কি হবে? সেটা কি মার্ডার হবে নাকি কালপেবল হোমিসাইড হবে? এটা প্রমাণের দায়িত্ব আসামির। এটা হচ্ছে এভিডেন্স অ্যাক্টের 105 অনুযায়ী আসামির হচ্ছে তাই দায়িত্ব যে এটা করবে আসামি, প্রমাণ করবে আসামি। তো আসামি যখন প্রমাণ করবে যে তার আহ আহ, এটি কি বিধানটি জেনারেল এক্সেপশনে গেছে নাকি 300 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়ছে, তো এই যে জেনারেল এক্সেপশন 76 থেকে 106 এর মধ্যে
এর মধ্যে এই কাজগুলো কোনো অপরাধ না, একজন ব্যক্তিকে মেরে ফেললেও কোনো অপরাধ হবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সামনে গিয়ে। যাই হোক 76 দেখি। 76 এবং এটার সঙ্গে 79টা পড়বেন। 76 হচ্ছে সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করার কালে সে আইনত ক্ষমতা বলে সে নিজেকে আইন বলে বাধ্য এরকম বলে কোনো একটা কাজ করে ফেলছে, তখন সেটি 76 হবে। যেমন উদাহরণ যদি দিই আমরা, সেটি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা সে আব্দুর রহিম নামক ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট করছে আদালত। সে ওই ওয়ারেন্ট নিয়ে গিয়ে দেখলো যে একই গ্রামের একাধিক আব্দুর রহিম আছে। এই একাধিক আব্দুর রহিমকে আসল যে আব্দুর রহিমের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে তাকে না মনে করে, তাকে না ধরে ওই নামের আরেকজনকে ধরে নিয়ে কোর্টে নিয়ে চালান দিয়ে দিয়েছে। এই পুলিশ কর্মকর্তা কোনো অপরাধ করেনি, কারণ সে যদি ইন গুড ফেইথে সরল বিশ্বাসে এই কাজটা করে থাকে তাহলে কোনো অপরাধ হয়নি। কিন্তু অসৎ উদ্দেশ্যে যদি এই কাজটা সে করে থাকে তাহলে অবশ্যই অপরাধ হয়েছে। এরপরে 79 হচ্ছে বেসরকারি ব্যক্তি, প্রাইভেট পার্সন। কোন ব্যক্তি যদি সে আইন বলে ক্ষমতা বলে, আমরা কিছুক্ষণ আগেই বলছি যে প্রোটেক্টেড বাই ল, আমাদের বডি এবং আরেকজনের বডি, আমার সম্পত্তি আরেকজনের সম্পত্তি, এটা প্রোটেক্টেড বাই ল, আইন দ্বারা সুরক্ষিত। এই সম্পত্তি এবং এই বডিকে সংরক্ষণ করা আমার আপনার সবার দায়িত্ব। আপনার সামনে একজনের ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, আপনি বাধা দেওয়ার এখতিয়ার রাখেন। তার সম্পত্তি ওই যার সময় তার কাছ থেকে কেড়ে নিতে পারেন যদি সুযোগ থাকে, এটা আইন দ্বারা সুরক্ষিত। এখন একজন ব্যক্তি দেখতেছে যে পাশাপাশি আরেকজন ব্যক্তি হাতাহাতি করতেছে, এখন এই হাতাহাতি দেখে সে মনে করলো যে না, এ তো তাকে প্রচন্ড আঘাত করতেছে বা গুরুতর আহত হতে পারে। সে তাদেরকে নিরোধ করার জন্য দু একজনকে চর থাপ্পড় মেরে দিল। এখন এই যে যে চর থাপ্পড় মারলো তাদেরকে এই হাতাহাতি ঠেকানোর জন্য, এই চর থাপ্পড় মারাটা কোনো অপরাধ না। কারণ এই ফোনটা বন্ধ করে রাখো, সাইলেন্ট করে রাখো। এই যে হাতাহাতি করার ফলে যখন সে চর থাপ্পড় মারলো এটা কোনো অপরাধ হয়নি, কারণ সে নিজেকে আইনে ক্ষমতা বলে মনে করছে যে না, আইন আমাকে সমর্থন দিয়েছে বা আইনে আমাকে তাদেরকে দু একটা চর থাপ্পড় দেওয়ার এখতিয়ার রাখে, এটা মনে করে সে যখন তাদেরকে আঘাত করেছে তখন এটি কোনো অপরাধ হয়নি। অর্থাৎ এটা প্রাইভেট পার্সনের ক্ষেত্রে। তখন পরবর্তীতে জানলো যে না, তারা শুধু ইয়ার্কি করতেছিল, অথবা তাদের ভিতরে ওই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। অনেক সময় বন্ধু বান্ধবরা কিন্তু একজন আরেকজনকে চড় মারে। এখন পাশে আরেকজন ব্যক্তি দেখলো যে ওরে চড় মারছে, তো বেশি আহত হয়েছে, বা চড় মারতে গিয়ে দেখা যাচ্ছে যে মাথায় একটা আঘাত করে ফেললো, সে পড়ে গেল। যেমন আমাদের মাথার এই পিছনের এই সাইডটা খুব সেন্সিটিভ, ব্রেনের সব কি বলে হেডকোয়ার্টারটা এই জায়গায়, এই জায়গায় যদি কেউ আঘাত দেয় তাহলে ওই লোকটা বেহুশ হয়ে যাবে। অন্য জায়গায় ওর থেকেও বেশি জোরে যদি আঘাত দেওয়া হয় আমাদের হাতে বা আমাদের পিঠে বা পায়ে, তাহলে মানুষটা মারা যাবে না, আহত হবে। কিন্তু মাথার এই সাইডটা যদি আহত করা হয় তাহলে এই লোকটা পড়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে কেউ একজন পিছন থেকে ঘুষি দিচ্ছে, সে হয়তো নর্মালি ইয়ার্কি করতে গিয়ে এই পিছনে আঘাত করছে, এইটা দেখে পাশের ব্যক্তি মনে করলো যে না, এই লোকটা তো মারতে মারতে মেরে ফেলতেছে, যাই ওরে একটু ঠেকায়। ঠেকাতে গিয়ে সে যায় যে মারতেছে তারে কয়েকটা দিয়ে দিল। দেওয়ার পরে পরে জানা গেল যে না, তারা আসলে ইয়ার্কি করতেছিল। জি, কেউ কিছু বলছেন? কালোটা কালোটা জি, মিলাদুল ইসলাম সাহেব, আপনি একটু এইটা একটু মিউট করে রাখলে ভালো হয়, কালোটা না স্যার? এই জায়গায় সাউন্ড আসতেছে। জি। ওকে 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 জি, এই প্রাইভেট পার্সন এবং পাবলিক পার্সন অর্থাৎ সরকারি কর্মকর্তার ক্ষেত্রে ভাই 76, বাসায় চলেন আজকে। ক্ষেত্রে 79। এরপরে 77 আর 78 একসঙ্গে পড়বেন। যে 77 হচ্ছে বিচারকের কার্য। বিচারক যদি তার আইনে ক্ষমতা বলে ইন গুড ফেইথে সে যদি কোনো কাজ করে, কোনো আদেশ দেয়, তাহলে সেটি কোনো অপরাধ না। এই কাজের বিচারকের আদেশের ভিত্তিতে ওইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কেউ কোনো কাজ করে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে তার কাজটা কোনো অপরাধ না 78 অনুযায়ী। যেমন আদালত আদেশ দিল আইন অনুযায়ী যে কারোর স্থান দখলচ্যুত হবে, যে তাকে উচ্ছেদের মামলা দায়ের করা হলে উচ্ছেদের আদেশ দিয়ে দিছে। এই উচ্ছেদের আদেশ দেওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে তার আদেশটা ভুল ছিল, উচ্চতর আদালত এটা স্টে করে দিলেন। কিন্তু এই স্টে করার আগেই দেখা যাচ্ছে ওই আদেশটা চলে গেছে পুলিশের কাছে যে তাদেরকে যেন উচ্ছেদ করে দেয়। এই পুলিশের কাছে যখন গেছে, পুলিশ ওই আদেশ পেয়ে তাদেরকে উচ্ছেদ করে দিল। পরবর্তীতে জানা গেল যে না, এই মামলাটা তো এই যে যখন উচ্ছেদ করেছে তখন তো ওইদিকে স্টে হয়ে আছে। কিন্তু পুলিশের কাছে যখন ওই আদেশটা থাকবে, পুলিশ ওইটা সরল মনে সৎ বিশ্বাসে
বা পুলিশ বা অন্য কোনো কর্মকর্তা তার আদালতের আদেশ মনে করে এটা বাস্তবায়ন করবে, তখন সেটি কোনো অপরাধ হবে না। আবার যদি আমরা দেখি যে একজন মানুষকে হোমিসাইড, প্রাণ নাশ করে দেওয়া, এটা কিন্তু অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে যে কালপেবল হোমিসাইড হতে পারে, মার্ডার হতে পারে, সুইসাইড হতে পারে বা আনুষঙ্গিক আরো অনেক অপরাধ সংজ্ঞায়িত করা আছে। তো এই অপরাধের সময় আদালত নির্দেশ দিল, ফাঁসির হুকুম দিয়ে দিল। এই আদেশের ভিত্তিতে জল্লাদ যখন কোনো ব্যক্তির মৃত্যু কার্যকর করবে, এক্সিকিউশন করবে, তখন সেটি কাজটি কোনো অপরাধ হবে না। কারণ কি? আদালতের আদেশ বাস্তবায়ন করতেছে সে। এই কারণে কোনো অপরাধ না। তাহলে এই জায়গায় আমরা দেখলাম যে 77 হচ্ছে বিচারকের কাজ। যদি সরল বিশ্বাসে আইনের মধ্য থেকে সে কোনো কাজ করে সেটি কোনো অপরাধ না। 78 এ বিচারকের আদেশের ভিত্তিতে বা আদালতের আদেশের ভিত্তিতে যদি কেউ কোনো কাজ করে সেই কাজটিও কোনো অপরাধ না। এরপর আমরা আসি 80 ধারাতে। 80 ধারাতে হচ্ছে লফুল একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, এই লফুল একটা হচ্ছে ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন ছিল তার কাজের মধ্যে। যথাযথ সতর্কতা অবলম্বন করে কোনো কাজ করছে। লফুল অ্যাক্ট বলতে যে আইনত কাজ এরকম না যে আইনের ক্ষমতা বলে এই কাজটা করতেছে এমন না। অর্থাৎ ওই কাজটা করার সময় বেসরকারি ব্যক্তি, অবশ্যই বেসরকারি ব্যক্তি কাজটা করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে। এই যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরেও ওই একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখা যাচ্ছে একজন গাড়ির ড্রাইভার, সে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে তার গাড়ির সব ব্রেক টেক ঠিক আছে কিনা, এটা জানার পরে গাড়ি চালাতে গিয়ে যে দুর্ঘটনা ঘটায় ফেলছে, তখন এটি কোনো অপরাধ হবে না। কিন্তু যদি সে এই অ্যাটেনশনটা না নেয়, আইনত তার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন না করে ইচ্ছাপূর্বক নেগলিজেন্টলি যদি এই দুর্ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই সে দায়ী হবে। তো একজন এই জায়গায় উদাহরণ আমরা বইতে ইতপূর্বে পড়ছি 80 ধারাতে, যে একজন ব্যক্তি কুড়াল নিয়ে কাজ করতেছে, কাজ করার সময় বাট থেকে ওই কুড়ালের ওই লোহার অংশটা ছুটে গিয়ে পাশে দণ্ডায়মান একজন ব্যক্তির গায়ে লাগার কারণে সেই লোকটা নিহত হয়ে যায়। তাহলে এই ব্যক্তিটা কোনো অপরাধ করে নাই। দেখেন এই ব্যক্তিটা নিহত হওয়ার পরে অবশ্যই মার্ডার কেস হবে। মার্ডার কেস হওয়ার পরে এখন বাদীপক্ষ তো চাইবে যে এটা মার্ডার হয়েছে, দাবি করবে যে না, ঘটনা যা ছিল এটা আসলে ইন্টেনশনটা ছিল না, ডিসঅনেস্টিটাও ছিল না যে আমি ক্ষতিগ্রস্ত হব বা আরেকজন ক্ষতিগ্রস্ত হবে বা তাকে মারলে আমি কোনো লাভবান হবে, এই উদ্দেশ্য ছিল না। আমি যথাযথ সতর্কতা অবলম্বন করে ওই জায়গায় কাজ করতেছিলাম, আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম, কিন্তু দুর্ঘটনাবশত ওই জায়গা থেকে বাট খুলে চলে গেছে। এইটা প্রমাণের দায়িত্ব হচ্ছে আসামির। এটা এভিডেন্স অ্যাক্টের 105 এ এই ক্ষমতাটা দেওয়া আছে যে বার্ডেন অফ প্রুফটা কার উপরে। বার্ডেন অফ প্রুফটা থাকবে আসামির উপরে। এই যে জেনারেল এক্সেপশন 76 থেকে 106 পর্যন্ত যে যে ইগুলো আছে জেনারেল এক্সেপশন, এটি প্রমাণের দায়িত্ব আসামির। এটা বাদী পক্ষের কাজ না। বাদী পক্ষ চাইবে যে সাজা বেশি হোক, আর আসামি পক্ষ চাইবে যে না, এটা কোনো অপরাধী হয়নি। কিভাবে হয়নি? এই জায়গার এই সুযোগটা পেয়েছি। এরপরে আসেন 82, 83। 82 তে আছে 9 বছরের শিশু যদি কোনো কাজ করে তাহলে এই কাজটা কোনো অপরাধ না। আর 83 তে আছে 9 বছর থেকে 12 বছর পর্যন্ত যদি কোনো অপরিণত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, আনম্যাচিউরড পারসন, অর্থাৎ কিছু কিছু বাচ্চারা থাকে যে অনেক সময় 3-4 বছর বয়স কিন্তু 8-10 বছর বয়সী বাচ্চাদের মতো বুদ্ধি রাখে। আবার অনেক সময় হাবলা টাইপের হয়ে যায় যে অনেক বড় হয়ে গেছে কিন্তু বুদ্ধি শুদ্ধি হয় নাই। এই যে বুদ্ধি শুদ্ধি নাই বা নাই, একটু হাবাগুবা টাইপের, এই হাবাগুবা টাইপের যদি বাচ্চারা হয় তাহলে 12 বছর পর্যন্ত ওই ছাড়টা পাবে। তারা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে কোনো হবে না, তাদের এটা অপরাধ হিসেবে গণ্য হবে না, তাদের এই কাজটা কোনো অপরাধ না। যাই হোক, এরপরে আমরা কয়েকটা আছে যে আনসাউন্ড মাইন্ড এর ক্ষেত্রে 84 ধারাতে আছে আনসাউন্ড মাইন্ড। যে আনসাউন্ড মাইন্ড যদি কোনো অপরাধ করে থাকে, অপ্রকৃতিস্থ ব্যক্তি, আনসাউন্ড মাইন্ড হচ্ছে যার মনটা ঠিক নাই, কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, কখনো পাগল হয়ে যায়। এই পাগল ব্যক্তির যদি কোনো অপরাধ করে ফেলে, কোনো কাজ করে ফেলে, সেটি কোনো অপরাধ হবে না। অর্থাৎ পাগল ব্যক্তিকে যদি আপনি কাউকে খুন করে ফেলে তাহলে পাগলের কোনো সাজা হবে না। আবার পাগল ব্যক্তি আপনাকে খুন করতে আসছে, আপনি পাগলকে মেরে ফেলবেন, আপনারও কোনো অপরাধ হবে না, কিন্তু মামলা তো একটা হবে। একজন ব্যক্তি মারা যাবে, একটা হোমিসাইড হবে, অবশ্যই মামলা হবে। সেটা হতে পারে ইউডি কেস, আনন্যাচারাল ডেথ হতে পারে, যে কেউ আত্মহত্যা করছে অথবা দুর্ঘটনার ফলে মারা গেছে বা অন্য কোনো হতে পারে, অথবা মার্ডার হয়েছে, এটা হতে পারে। কালপেবল হোমিসাইড নিয়ে সাধারণত মার্ডার মামলা হয় না। মার্ডারের মামলা হয় পরবর্তীতে আসামি পক্ষ প্রমাণ করে যে না, এটি কালপেবল হোমিসাইড ছিল, এটি মার্ডার হয়নি। কারণ কালপেবল হোমিসাইড প্রমাণ করতে পারলে শুধুমাত্র অর্থদণ্ড দিয়েও মাপ পাওয়া যাবে, জেল হাজতে নাও যাওয়া লাগতে পারে।
যেটা 304 ধারাতে আমরা শাস্তি যে পড়বো। যাই হোক, এর মধ্যে আর প্রশ্ন আসতে পারে 88 ধারা। 88 ধারাটা পড়বো। 88 ধারা হচ্ছে এই যে কারোর মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছাড়া কারো সৎ বিশ্বাসে যদি কোনো কাজ করে, ওই কাজের ফলে যদি কেউ মারা যায়, দেখেন যে ব্যক্তি মারা যাচ্ছে ভিকটিমের উপকারের জন্য কাজটা করা হচ্ছে, তবে মৃত্যুর উদ্দেশ্যে না, কিন্তু সে মারা গেছে ভিকটিম, তখন এই কাজটি কোনো অপরাধ হবে না। যেমন একজন ডাক্তার যখন এই যে অপারেশন করে, যখন সার্জারিতে নিয়ে যায়, ছোটখাটো সার্জারিতেও তখন একটা বনসই দিতে হয়। আপনারা যারা আছেন সবাই নিঃসন্দেহে জানেন, এই বনসই দিলে যদি ওই লোকটা মারা যায়, ওই রুগীটা, তখন এই ডাক্তারের কোনো অপরাধ হবে না। অর্থাৎ বনসই দিলে এটা একটা সম্মতি দেওয়া যে তার উপরে অস্ত্রোপচার করা হবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ডাক্তারের এই কাজে তার কোনো অভিযোগ নাই। এইটাই হচ্ছে 88 ধারার বক্তব্য। তার মধ্যে আমরা 93টা পড়বো, যে কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ, সরল বিশ্বাসের যোগাযোগ। দেখা যাচ্ছে সরল বিশ্বাসে কেউ কোনো কথা বলে ফেলছে কাউকে, এই কথাটা বলার কারণে এই কথাটা শুনেই ওই লোকটা হার্ট ফেল করে মারা গেছে। অনেক সময় হয়, এজন্য আমাদের অনেক সময় সতর্ক হতে হয়, কথা বলার ক্ষেত্রে সচেতন হতে হয়। একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের রোগী বা তার অ্যাজমার সমস্যা আছে, সে হঠাৎ করে তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এরকম কোন ব্যক্তিকে যদি হুট করে আপনি বলেন যে তোর বাবা মারা গেছে, বলার সাথে সাথে আপনি হয়তো সরল বিশ্বাসে বলছেন, বলার ফলে ওই লোকটা হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে, বা তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, প্রেসার বেড়ে যায়। তাহলে এই ধরনের ব্যক্তিকে যদি কেউ কোনো কমিউনিকেশনটা করে বা তার বার্তা আদান প্রদান করে সরল বিশ্বাসে, তখন সেটি কোনো অপরাধ হবে না। আবার দেখা যাচ্ছে যে তার বাবা মারা যায়নি, কিন্তু কেউ একজন ইয়ার্কি করে বলল যে তোর বাবা তো মারা গেছে, তো বলার কারণে সে লোকটা মারা গেল, তখন কোনো অপরাধ হবে না যদি এটা সরল বিশ্বাসে বলে থাকে। আর যদি অসৎ উদ্দেশ্যে বলে যে না, এই লোকটা যাতে ক্ষতিগ্রস্ত হয়, সে জানে যে এই লোকটাকে এই ধরনের কথা বললে তার প্রেশার হাই হয়ে যায় বা তার প্রেশারটা বাড়িয়ে দেওয়া, যাতে সে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের অসৎ উদ্দেশ্যে যদি কথাটা বলে থাকে তাহলে সেটি অপরাধ হবে। যেমন একজন ডাক্তার তার রোগীকে সরল বিশ্বাসে বলল যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, বা তার আত্মীয় স্বজনকে বললো যে তোমার বাবা বেশি দিন বাঁচবে না, বাসায় নিয়ে যাও, যদি কিছু খাইতে চায় খাওয়া, আর যদি কাউকে দেখতে চায় দেখাও, এই লোক আত্মীয় স্বজনের সঙ্গে কথা টথা বলো, দেখাও। হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিল, সাথে এই কথাটা বলে দিল, বলার কারণে দেখা যাচ্ছে যে ওই রুগীর সঙ্গে থাকা এক ব্যক্তি এই কথাটা শুনে হার্ট স্ট্রোক করে ওই জায়গায় মারা গেছে। তখন এই কাজটা কোনো যদি সরল বিশ্বাসে বলে থাকে ডাক্তার, তাহলে কোনো অপরাধ হয়নি। কিন্তু অসৎ উদ্দেশ্যে যদি বলে যে না, এদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, তখন এটি অপরাধ হবে। অর্থাৎ এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে তার গিল্টি মাইন্ডটা ছিল কিনা। ইন গুড ফেইথে যদি বলে সরল বিশ্বাসে, তাহলে এটি কোনো অপরাধ না। এরপরে আমরা চলে আসি 96 আত্মরক্ষার ক্ষেত্রে সম্পাদিত কাজ কোনো অপরাধ না। তো এই 96 থেকে 106 পর্যন্ত, এর মধ্যে আমরা সবগুলো পড়বো না, 99 ধারাটা পড়বো, যে কয়েকটা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগের এখতিয়ার নাই। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো দায়িত্ব পালন করে বা আইনত দায়িত্ব পালন করতেছে, সেই ক্ষেত্রে পাল্টা আঘাত করা যাবে না। যেমন একজন ম্যাজিস্ট্রেট বলল যে একজন সাক্ষীকে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না, তখন ওই ব্যক্তিটাকে ম্যাজিস্ট্রেটকে মারতে পারবেন না। ম্যাজিস্ট্রেটকে যদি মারে তাহলে এটি খুন হবে, তখন সেটি কালপেবল হোমিসাইডও হবে না, খুন হয়ে যাবে। অর্থাৎ আইনত দায়িত্ব পালন করতেছে। আবার দেখা যাচ্ছে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে গ্রেপ্তার করতে আসছে, আপনি কি করলেন? পিটিয়ে মেরে ফেললেন, যে পুলিশ আমাকে ধরতে আসছে, ওরে মার। এই যে মারলেন, তখন এটি মার্ডার হয়ে যাবে, তখন এটি কালপেবল হোমিসাইড হবে না। আপনি বলতে পারবেন না যে আমি রাগের মুখে টের পাই নাই, এটা বলার সুযোগ নাই। তাহলে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা আইনত দায়িত্ব পালন করতেছে, সে তার দায়িত্ব পালন করার কালীন যদি তাকে কেউ করে, আঘাত করে, সেই ক্ষেত্রে করা যাবে না, আত্ম ডিফেন্স কি বলে যে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করা যাবে না। এরপরে কোন একজন ব্যক্তি আত্মরক্ষার প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতেছে, তখন পাল্টা আবার আপনি খেপে গিয়ে তাকে করতে পারবেন। যাই হোক, ওই জায়গায় আরো কয়েকটা পয়েন্ট আছে। আমরা চলে আসি 100 ধারাতে। 100 এবং 103 ধারাতে পরীক্ষা প্রশ্ন আছে। 100 ধারাতে হচ্ছে যে নিজের দেহ এবং অন্যের দেহ রক্ষার জন্য কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানো যেতে পারে। 103 আছে নিজের সম্পত্তি এবং অন্যের সম্পত্তি রক্ষার জন্য কোনো ব্যক্তিকে মেরেও ফেলা যেতে পারে।
100 ধারাতে 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, 103 ধারাতে 4টা ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে। দেখেন পরীক্ষা প্রশ্ন আসে যে দেহ রক্ষার জন্য নিজ দেহ বা অন্যের দেহ যেটাই হোক না কেন উল্লেখ থাকে, প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন প্রশ্ন কি বলতেছে। প্রশ্নে যদি থাকে দেহ রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যেতে পারে কয়টি ক্ষেত্রে, উত্তর হবে 6টি ক্ষেত্রে। 100 ধারাতে আছে। যদি আসে সম্পত্তি রক্ষার জন্য একজন ব্যক্তিকে মৃত্যু ঘটানো যেতে পারে, কত ধারাতে আছে? 103 ধারাতে। যদি প্রশ্ন আসে দেহ ও সম্পত্তি রক্ষার জন্য একজন ব্যক্তিকে মৃত্যু ঘটানো যেতে পারে কয়টি ক্ষেত্রে, তখন উত্তর দিবেন 10টি ক্ষেত্রে। কারণ দেহ ও সম্পত্তি দুইটার কথাই বলছে। দুইটা যখন বলবে তখন 100 ধারাতে 6টি ক্ষেত্রে, 103 ধারাতে 4টি ক্ষেত্রে, এই দুইটা যোগ করলে হয় 6, এই 10, তখন বলবেন 10টি ক্ষেত্রে। তো যাই হোক, আপনাদের তো আমি দেখতে পাচ্ছি না, আপনাদের দেখলে হয়তো আরো ক্লাস নিতে ভালো লাগতো। তাই এর মধ্যে এই প্রশ্নগুলো, এর বাইরে নাই। আমরা দেখি আরো সামনে আগাই। প্রাইভেট ডিফেন্স শেষ। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার প্রশ্ন নাই, তবে কয়টা পর্যন্ত ক্লাস চলবে স্যার? জি, প্রশ্ন নাই, কয়টা পর্যন্ত ক্লাস চলবে? ক্লাস আমরা অনেকটা নিয়ে ফেলছি। আমাদের ক্লাসটা 107 থেকে আমরা 141 পর্যন্ত পড়ে ফেলবো আজকে। তো আর একটু ক্লাস হবে আর কি। তো যে পর্যন্ত পড়াইছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা ক্লাস আর একটু বাকিটা শেষ করবো আর কি। আর যদি প্রশ্ন থেকে থাকে আপনি একটু নোট নেন, আমরা শেষের দিকে গিয়ে উত্তর দেবো ইনশাল্লাহ। জি, 107 ধারাতে হচ্ছে অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্টটা দেখেন, ABET, অ্যাবেট মানে হচ্ছে অপরাধের সহায়তা করা। আর ABAT, অ্যাবেইট, উচ্চারণটা অ্যাবেই, একটা হচ্ছে অ্যাবেট আর একটা হচ্ছে অ্যাবেইট। ABATE, অ্যাবেট হচ্ছে ভুন্ডুল, বাতিল, ধ্বংস বা নস্যাৎ করে দেওয়া। যেমন আমরা CRPC 431 ধারাতে একটা বিধান পড়ছি যে অ্যাবেটমেন্ট অফ আপিল। আপিল কখনো অ্যাবেটমেন্ট হয়, যে আসামি যদি মারা যায় তাহলে আপিল অ্যাবেটমেন্ট হয়ে যায়, আপিল বাতিল হয়ে যায়। দেখা যাচ্ছে আসামির বিরুদ্ধে সাজা বাড়ানোর জন্য আপিল করা হয়েছে, আসামি নাই, তাহলে সাজা বাড়াবে কার? বাতিল, ভন্ডুল হয়ে যাবে। খালাসের জন্য আপিল করছে, তার বিরুদ্ধে যে সাজা হয়েছে তার এগেনস্টে সংক্ষুব্ধ হয়ে, তখন আসামি তো নিজেই মারা গেল, তাহলে তার সাজা দেবে কাকে বা খালাস দিল কাকে দেবে? আপিল বাতিল হবে। এগুলো হচ্ছে ভন্ডুল। আর এই জায়গায় যে অ্যাবেটমেন্ট, অ্যাবেটটা হচ্ছে সহায়তা করা, যে একজন অপরাধী সে কোনো একটা কাজের মাধ্যমে আরেকজনকে সহযোগিতা করছে। এই জয়েন্ট লায়াবিলিটি আমরা যেটা পড়ে আসলাম, তার একটা অংশ হচ্ছে এই অ্যাবেটমেন্ট। যে অ্যাবেটমেন্টের ক্ষেত্রে একজন ব্যক্তি আরেকজনকে সহযোগিতা করে। এই সহযোগিতা 3 ভাবে করতে পারে। একটা হচ্ছে বাই ইনস্টিগেশন, প্ররোচনার মাধ্যমে বা উস্কানি দেওয়ার মাধ্যমে। আরেকটা হচ্ছে এঙ্গেজ ইন দা কনস্পাইরেসি, যে ষড়যন্ত্রে অংশগ্রহণ করে বা ষড়যন্ত্রে সম্পৃক্ত থেকে। দেখা যাচ্ছে যে কেউ একজন উস্কানি দিল যে তুমি কি আসলে বাপের বেটা নাকি, বা তোর কি আমাদের বংশের রক্ত তোর শরীরে আছে, যে তুই এখনো ওদেরকে কিছু বলতেছিস না, এইভাবে একটা উস্কানি দিয়ে দিল। অথবা তুমি কি আমার দল করো নাকি অন্য কিছু করো, নাকি তুমি আমার দলের লোকই না, বা তুমি যদি অমুকের বাচ্চা হয়ে থাকো তাহলে এই কাজ করো। এই যে উস্কানি দিচ্ছে, এইটা হচ্ছে ইনস্টিগেশন। যে উস্কানির মাধ্যমে যদি কেউ উস্কানি দেয়, আর এই উস্কানিতে বা হয়ে উদ্বুদ্ধ হয়ে যদি কেউ কোনো কাজ করে ফেলে, তখন ওই কাজের ফলাফলটা যে ব্যক্তিটা উস্কানি দিয়েছে সে ব্যক্তিও পাবে। এই কারণে দেখবেন যে কক্সবাজারে মিছিল হয়েছে কোন একটা রাজনৈতিক দলের, ঢাকার অবস্থান করতেছে কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে ওই কক্সবাজারে, ওই খুলনাতে, ওই সাতক্ষীরাতে বা ওই পঞ্চগড়ে। কিভাবে হচ্ছে? এই বাই ইনস্টিগেশনের কারণে, যে তারা উস্কানি দিয়েছে ওই জায়গায়, ওই উস্কানির কারণে তারা সরকারি সম্পত্তি নষ্ট করছে, অথবা পুলিশের কাজে বাধা দিয়েছে, বা আনলফুল অ্যাসেম্বলি করছে।
এই কারণে তাদেরকে আসামি করা হয়। অন্য কোনো ইসে আসামি করার সুযোগ থাকতো না, এই বাই ইনভেস্টিগেশন উস্কানি দিয়েছে। এটা অবশ্যই পরে প্রমাণের বিষয় মামলার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কনস্পাইরেসিতে এঙ্গেজ হওয়া, যে হয়তো তারা কোনো একটা রাতে মিটিং করছিল বা অন্য কোনো সময়, যে আজকে পুলিশে কোনো ছাড় দেওয়া হবে না বা আজকে এই অপরাধটা করা হবে, এই ধরনের একটা কনস্পাইরেসি করে তখন তারা এই অপরাধটা সংগঠন করছে। এই কারণে যারা ওই কনস্পাইরেসিতে অংশগ্রহণ করেছিল, ঘটনার সময় তারা উপস্থিত থাকুক বা না থাকুক, তাদেরকে আসামি করা হয়। তাদেরকে আসামি করতে হলে ওই জায়গায় দেখাতে হবে যে তাদের কনস্পাইরেসিটা ছিল। কনস্পাইরেসি প্রমাণ হয় নাই, আসামি করে ফেলছে কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে, তখন পরবর্তীতে ওই মামলা থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি খালাস পাবে। কারণ হচ্ছে কনস্পাইরেসিটা অথবা ইনভেস্টিগেশন অথবা কোনো একটা অমিশন দেখাতে হবে যে সে তার দায়িত্ব ছিল তার কর্মীদেরকে ঠেকানোর জন্য বা নিষেধ করার জন্য, কিন্তু সে দায়িত্ব থেকে অবহেলা করছে, সে ওটা করে নাই। এই কারণে সে কোনো কাজ থেকে বিরত থাকছে, কার্যবিরতির ইচ্ছাকৃতভাবে, অথবা সাহায্য করছে। দেখা যাচ্ছে কেউ একজন দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাঁধছে, এখন একজন একজন ভাইকে গালাগালি করতেছে এমন ভাবে যে পাশে যদি কোনো লাঠি সোটা থাকতো তাহলে পিটাতো। এখন পাশে আরেকজনের লোক আছে, তার সঙ্গে হয়তো আরেকজনের কোনো শত্রুতা আছে, সে কি করলো, একটা লাঠি আগায় দিল যে ধর পিটা। এই যে লাঠিটা আগায় দিল, এই কাজের ফলে ইচ্ছাকৃতভাবে যে কাজটা করলো, তখন এই কাজটা অ্যাবেটমেন্ট হয়েছে। এখন ওই লাঠি দিয়ে যদি সে তাকে ওই ভাইকে পিটাতে পিটাতে মেরে ফেলে, তখন তো মার্ডার হবে। এই মার্ডারের মামলার আসামি ওই যে যে লাঠিটা আগায় দিয়েছে অথবা অস্ত্রটা আগায় দিয়েছে বা রামদাটা ধরাই দিয়েছে, তখন এই প্রত্যেকে তখন এই অপরাধের অপরাধী হবে, অর্থাৎ সে সহযোগিতা করছে, অ্যাবেটর হিসাবে আসামি হবে 108 ধারাতে। অর্থাৎ 107 ধারার যে অপরাধটা, এই অপরাধটা যে করবে, এই অপরাধীটা হচ্ছে 108 ধারায় দুষ্কর্মের সহকারী বা অ্যাবেটর। যাই হোক, এদের শাস্তি বলা আছে 109 ধারাতে, যে যদি কেউ কনস্পাইরেসি করে, যে তাদের এই অ্যাবেটমেন্টের মধ্যে তাদের ছিল পূর্বে যোগাযোগ ছিল, যে তারা একটা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র যদি দেখাতে হয় তাহলে 109 ধারাটা উল্লেখ করা হয়। যেমন কেউ একজন হলো, দেখেন এই ষড়যন্ত্র করাটাও একটা অপরাধ। আরেকটা হচ্ছে যে এই অপরাধীকে সবাইকে শাস্তি দেওয়া হচ্ছে, সমান শাস্তি দেওয়া 34 ধারা কমন ইন্টেনশন। আর এরা যে পূর্বে ষড়যন্ত্র করছিল সেই জন্য 109। আর এই ষড়যন্ত্রের ফলে গিয়ে তারা অপরাধটা করছে, যে অপরাধ করবে, যেই ধারাতে অপরাধ হবে, সেটা মার্ডার হতে পারে, অন্য কোনো ধারা হতে পারে, তখন সেই ধারাটা অ্যাড করা হয়। যাই হোক, এটাই অ্যাড করা হয় হচ্ছে বলতে, যখন এজাহার লেখা হয় থানায়, এই এজাহারের বক্তব্য শুনে ওই থানার ওসি তখন মনে করে যে এই ধারার মধ্যে এই উপাদান আছে, তখন সে লিখে দেয়। পরবর্তীতে তদন্তে গিয়ে আরো যদি ধারা অ্যাড হয়ে আসবে, বাদ জালে গেলে যাবে। যাই হোক, 108 ধারায় 5টা ব্যাখ্যা আছে, এটা একটু নোট রাখেন। 108 ধারাতে 5টি ব্যাখ্যা আছে। জি, এর মধ্যে একটা প্রশ্ন আসছে, দেখেন, ক এর প্ররোচনায় খ খুন করার উদ্দেশ্যে গ কে ছুরিকাঘাত করে, গ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে, ক নিম্নের কোন অপরাধ করেছে খুন করার প্ররোচনা দিয়েছে। দেখেন, ক এর প্ররোচনায় খ খুন করার উদ্দেশ্যে, খুন কিন্তু হয় নাই, প্ররোচনা দিয়েছে খুন করার জন্য, খুন হয় নাই কিন্তু অপরাধ সে করছে, সে খুনের প্ররোচনার জন্য শাস্তি পাবে। আর যিনি খুন করার জন্য ওই প্ররোচনায় প্ররোচিত হয়ে তাকে করছে, আহত করছে, সে সুস্থ হোক বা অসুস্থ হোক, সে অ্যাটেম্প টু মার্ডারের আসামি হবে, অর্থাৎ সে হত্যা চেষ্টার মামলার আসামি হবে। আর যিনি প্ররোচনা দিয়েছেন তিনি হত্যা চেষ্টার আসামি না, বা না, প্ররোচনার জন্য না, খুনের প্ররোচনার জন্য আসামি হবে। অর্থাৎ একটা খুন হলে প্ররোচনা দিলে যে শাস্তি পেত, এই প্ররোচনার কারণে সে সেই সাজা পাবে। জি, এরপরে আমরা চলে আসি 109, যে শাস্তি নির্ধারিত না থাকলে তখন কি শাস্তি হবে। দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাবেটমেন্টের ক্ষেত্রে শাস্তির কথা উল্লেখ নাই, তখন সেই শাস্তিটা হবে মূল যে শাস্তি আছে, অপরাধটা আছে, সেই শাস্তি হবে। যেমন খুনের প্ররোচনার জন্য এই যে যে ইটা দেখলাম, এখন যদি ব্যক্তিটা খুন হয়ে যেত, তাহলে প্ররোচনার জন্য যদি কোনো শাস্তি না থাকে, তখন খুনের প্ররোচনার জন্য যে খুনের জন্য যে শাস্তি আছে ওই শাস্তি পাবে। দেখা যাচ্ছে যে কেউ একজন প্ররোচনা দিল কারোর বাড়িতে চুরি করার জন্য, এখন চুরির প্ররোচনার জন্য কোনো শাস্তির কথা উল্লেখ নাই, তখন যে ব্যক্তিটা চুরি করবে, ওই চুরির করলে যে শাস্তি পেত, এই প্ররোচনা দেওয়ার কারণে ওই একই শাস্তি পাবে।
দেখা যাচ্ছে একজন আরেকজনে বললো যে অমুকের মোবাইলটা চুরি করবি, কিন্তু যাকে বললো সে কি করলো, সবাইকে জানাই দিল যে ও আমাকে বলছে অমুকের মোবাইল চুরি করতে। তো সে তো চুরি করে নাই, কিন্তু সে যে চুরি করতে বলছে, এই যে প্ররোচনা দিয়েছে, এর জন্য শাস্তি হবে। কি শাস্তি হবে? চুরি করলে যে শাস্তি হতো ওই লোকটা সেই শাস্তি পাবে। তাহলে চুরি করার শাস্তি হচ্ছে আপনার 379 ধারায় 3 বছর, 380 ধারাতে 7 বছর। তাহলে ওই ব্যক্তিটা যে ধরনের চুরি করার প্ররোচনা দিয়েছে ওই শাস্তিটা সে পাবে, যদি প্রমাণিত হয় যে সে তাকে চুরি করার জন্য প্ররোচনা দিয়েছে। যাই হোক, এরপরে আমরা চলে আসি কি আছে। আহ যে কনস্পাইরেসি 120A তে ক্রিমিনাল কনস্পাইরেসিটা পড়বেন। এটাতে আহামরি প্রশ্ন নাই, তবে 124A পড়বেন, সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতা। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে 124। এর বাইরে আর এই জায়গা থেকে কোনো, এই পাঠে কোনো প্রশ্ন নাই। আমরা চলে আসি 141-এ। আহ, আহ, এটা কি? অফেন্স এগেনস্ট পাবলিক ট্রাঙ্কুইলিটি। জি, আলামিন ভাই, আমাদের সবাই মনে হয় লিভ নিচ্ছে কিনা, নাকি বের হয়ে গেল? তো 11 জন ছিল, এখন দেখতেছি 7 জন আছে। জি, আলামিন ভাই কি আছেন? জি, যাই হোক, আমরা আর একটু ক্লাস আগাই নি। যে আনলফুল অ্যাসেম্বলি 141 ধারাতে কি কি আছে এটা আপনার পড়ার দরকার নাই, আজকে এমসিকিউ তে। 11টা বেজে গেছে যাচ্ছে স্যার। যে কি কি বিষয় আছে এটা আমরা না পড়লেও চলবে। 141 ধারাতে 5টি বিষয়ের কথা বলা আছে। আনলফুল অ্যাসেম্বলিতে 5টা প্রক্রিয়ায় আর 5 জন ব্যক্তি থাকতে হবে। অর্থাৎ ওই কমন অবজেক্ট যদি থাকে, 5 জন ব্যক্তি থাকতে হবে কমপক্ষে 149 ধারাতে। ঠিক সেই বিধানটা হচ্ছে 141-এ। একটু নোট রাখবেন আপনারা, 141 ধারাতে 5টা ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি হতে হলে 5টার যে কোনো একটা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আলহামদুলিল্লাহ। আজকে কত বন্ধ টার্গেট স্যার? আমরা 141 পর্যন্ত আসছি, কিন্তু অনেকে তো দেখতেছি লিভ নিচ্ছে। তো হ্যাঁ, মনে হয় একটু বেশি ইচ্ছে হচ্ছে সময় অনেক। হয়ে যাচ্ছে, তো এই জন্য জি, সবাই মনে হয় তাহলে একটু হচ্ছে। তাহলে আমরা 141 থেকে আমরা আর একটা ক্লাস নিয়ে তাহলে 299 জি জি পর্যন্ত। জি জি ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে স্যার তাহলে। আর আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি ক্লাস নিয়ে আসলে মজা পাচ্ছি না। তো যাই হোক, হ্যাঁ, আমাদের বুঝতে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, আমি প্রশ্নগুলো উত্তর দেবো। যে পর্যন্ত পড়ালাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, কোনো প্রশ্ন নাই। অনেক জি সুন্দর বুঝাইছেন স্যার, ধন্যবাদ। জি। আর কেউ? জি, যদি প্রশ্ন থাকে নাই আপনারা তো স্যার। গ্রুপ, জি জি, যে গ্রুপে আছেন, যদি কারো কোনো প্রশ্নে বা কোনো সেকশনটা বুঝতে সমস্যা মনে করেন, অবশ্যই আমিও গ্রুপে আছি, আমাকে নক দিবেন, অথবা গ্রুপেই কমেন্ট করবেন, পোস্টটা দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, সবাই ভালো থাকবেন। আর আগামী ক্লাস আবারও দেখা হবে, যেহেতু পরীক্ষা একদম সন্নিকটে। আগামী মাসের 12 তারিখে ঈদের মধ্যে আবার কিছু সময় চলে যাবে। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের সময়টা কাজে লাগানোর জন্য এবং বেশি বেশি পড়ার জন্য মৌলিক বিষয়গুলো। ইনশাল্লাহ আমরা সবাই বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।